আচ্ছা, আজকে আমরা গতদিন আমরা শিখছি হচ্ছে র্যান্ডম ভ্যারিয়েবল। হ্যাঁ, র্যান্ডম ভ্যারিয়েবল নিয়ে কথা বলছি ঠিকই, কিন্তু একটা কথা বলা হয় নাই। আমরা আসলে দুই রকম র্যান্ডম ভ্যারিয়েবল হয়, তার মধ্যে খালি এক রকমের মধ্যে আমাদের কথাটা গতদিন সীমাবদ্ধ রাখছি। গতদিন আমরা যেটা শিখছিলাম সেটা হচ্ছে ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবল, আর আজকে যেটা শিখবো সেটা হচ্ছে কন্টিনিউয়াস র্যান্ডম ভ্যারিয়েবল। তাহলে দুইটা টাইপের মধ্যে ইন্ট্রোডিউসই একটা টাইপ করছি বলে ওই টাইপটার নামটা আলাদা করে বলা, মানে ডিফারেন্সটা কোথায়। খেয়াল করে দেখেন, গতদিন আমরা যেই ধরনের এক্সাম্পল গুলা দেখছিলাম সেখানে ছিল যে হ্যাঁ, আমরা তিনটা কয়েন টস করছি, নাম্বার অফ হেডস পসিবল ভ্যালু ছিল 0, 1, 2, 3। তিন টসে এর বাইরে আর কোনো নাম্বার আসা পসিবল না। খেয়াল করে দেখেন, এটা এমন একটা সিচুয়েশন যে ধরেন 1 থেকে 2 এর মাঝখানে ইন্টারমিডিয়েট কোনো ভ্যালু, আমাদের যে র্যান্ডম ভ্যারিয়েবল এক্স ছিল হচ্ছে নাম্বার অফ হেডস, সেখানে আমরা কয়েন টসড শর্টকাটে লিখতেছি থ্রাইস, তিনবার আমরা কয়েন টস করছি। তো তার মাঝখানে আহ, এই যে 0, 1, 2, 3 বাদে আর কোনো ভ্যালু আসা পসিবল না। ইন পার্টিকুলার আপনি যদি দেখেন 1 থেকে 2 এর মাঝখানে আরো অজস্র নাম্বার আছে, ইন্টিজার আর নাই। হ্যাঁ, 1 আর 2 পরপর দুটো ইন্টিজার বা পূর্ণ সংখ্যা, কিন্তু পূর্ণ সংখ্যা থেকে বের হয়ে জাস্ট এনি সংখ্যা যদি চিন্তা করি, এর মাঝখানে 1.5 আছে, এর মাঝখানে হচ্ছে π/2 আছে, হ্যাঁ, এর মাঝখানে হচ্ছে e/2 আছে। হ্যাঁ, রেশনাল হোক ইরেশনাল হোক অনেক টাইপের নাম্বারের মাঝখানে আছে। ইনফ্যাক্ট অসীম সংখ্যক নাম্বার 1 আর 2 এর মাঝখানে আরো আছে। এক্স, এই ক্যাপিটাল এক্স এর ভ্যালু তার কোনোটাই হইতে পারে না, কারণ নাম্বার অফ হেডস তো ইন্টিজার ছাড়া আর কিছু হতে পারে না। দেড়টা হেডস বলে কিছু এক্সিস্ট করে না। আপনারা আবার কনফিউজ হয় না যে এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স এইটা দেড় হইতে পারে। হ্যাঁ, এটা আমি ব্যাখ্যা করছিলাম কিভাবে হইতে পারে আগের দিনের সেশনে। হ্যাঁ, তো এইটা ভিন্ন জিনিস, কিন্তু এক্স এর ভ্যালু লিটারেলি 1.5 হইতে পারে, 2.7 হইতে পারে না। কিন্তু যদি আমরা এখন আরেক রকম র্যান্ডম ভ্যারিয়েবল, দ্যাট ইজ কন্টিনিউয়াস র্যান্ডম, এরা হচ্ছে ডিসক্রিট, এরা হচ্ছে ডিসক্রিট। এক লাইনে লিখতে পারলাম না, এরা হচ্ছে ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবল। এখন আরেক টাইপের র্যান্ডম ভ্যারিয়েবল কন্টিনিউয়াস যেহেতু দাবি করতেছি, নাম শুনে বোঝা যাইতেছে যে তার মানে এই পার্থক্যটা হচ্ছে, এখন আমি যে কন্টিনিউয়াস র্যান্ডম ভ্যারিয়েবলের কথা বলতে যাচ্ছি তারা হয়তো এই মাঝখানের ভ্যালু গুলো টেক ওভার করতে পারে। এক্সাম্পল কি হতে পারে? ধরেন আমাদের ক্লাসে আমরা 37 স্টুডেন্টস এর মতো আছি। এর থেকে যে কোনো একজনকে র্যান্ডমলি পিক করা হলো, এবং প্রশ্ন করা হইলো যে তার হাইট 5 ফিট 5 ইঞ্চি থেকে 5 ফিট 10 ইঞ্চির মধ্যে হবে তার সম্ভাবনা কত, এরকম একটা প্রশ্ন নিয়ে কথা বলা হচ্ছে। সো র্যান্ডমলি চুজ করা একটা পার্সন, সেই পার্সনের হাইট। এখন চিন্তা করেন, এই হাইটের ভ্যালু, এই এই ভ্যারিয়েবলটার কি এমন কোনো বাধ্যবাধকতা আছে যে 5 ফিট 5 হইতে পারে, 5 ফিট 6 হইতে পারে, 5 ফিট 5.5 বলে কিছু হবে না, বা 5 ফিট 5.25 বলে কিছু হবে না? এরকম কিন্তু না। বরং আপনি যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, ধরা যাক আমাদের ক্লাসমেটদের মধ্যে, কথার কথা, যতজন ক্লাসমেট আছে তাদের মধ্যে সবচাইতে খাটো যিনি, ধরা যাক মিনিমাম অর্থাৎ হাইটের মিনিমাম ভ্যালু ধরা যাক, আমরা দেখলাম কেউ একজন যার হাইট মনে করেন 5 ফিট 2 ইঞ্চি, কথা কথা। আর সবচাইতে লম্বা যার হাইট, দেখা গেল তার হাইট হচ্ছে 6 ফিট 1 ইঞ্চি, কথা কথা। তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে এরকম যে আমি যদি র্যান্ডমলি একজনকে পিক করে হাইট মেজার করি, তাহলে এই ক্যাপিটাল এক্স এর পসিবল ভ্যালু কিন্তু এই 5 ফিট 2 ইঞ্চি থেকে শুরু করে 6 ফিট 1 ইঞ্চির মাঝে যে কোনো ভ্যালু দিতে পারে। তার হাইট 5 ফিট 2.7982385554 ইঞ্চিও দিতে পারে। অসম্ভব কিছুই না, এক্স্যাক্টলি এই হাইটের একজন থাকতে পারে। আসলে থাকবে কিনা দ্যাটস অ্যানাদার, কিন্তু এই হাইটের কেউ একজন থাকতেই পারে। তার মানে এটা এমন একটা ভ্যারিয়েবল যার ভ্যালুটা এই শুধুমাত্র ডিসক্রিট কয়েকটা ভ্যালু টেক ওভার করতে পারে, ব্যাপারটা এমন না। যার ভ্যালুটা একটা রেঞ্জের মধ্যে কন্টিনিউয়াসলি যে কোনো পসিবল ভ্যালু টেক ওভার করতে পারে। অর্থাৎ তার আউটপুট ভ্যালুটা
পসিবল রেঞ্জটা একটা রেঞ্জ, এরকম ডিসক্রিট সেট অফ ভ্যালুজ। এইরকম র্যান্ডম ভ্যারিয়েবলকে আমরা বলি হচ্ছে কন্টিনিউয়াস র্যান্ডম ভ্যারিয়েবল। তো আমরা গতদিন যা যা শিখছি তার সবকিছু ইকুইভ্যালেন্ট আইডিয়া। আমরা কি কি শিখছি? আমরা র্যান্ডম ভ্যারিয়েবল জিনিসটা কি শিখছি? আমরা শিখছি যে র্যান্ডম ভ্যারিয়েবলের একটা ডিস্ট্রিবিউশন থাকে, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। হ্যাঁ, টোটাল প্রবাবিলিটি 1 হয়। হ্যাঁ, এটসেট্রা এটসেট্রা। তারপর আমরা এক্সপেক্টেড ভ্যালু অফ দ্য র্যান্ডম ভ্যারিয়েবল বের করছি, ভ্যারিয়েন্স অফ দ্য র্যান্ডম ভ্যারিয়েবল বের করছি। যা যা ওইখানে শিখছি একই আলোচনা আরেকবার করবো, জাস্ট এবার কন্টিনিউয়াস এর জন্য। আর যেহেতু একবার আমরা শিখে গেছি যে ডিসক্রিটের জন্য হইলেও মানে কিভাবে র্যান্ডম ভ্যারিয়েবল ওয়ার্ক করে, আমরা যেহেতু শিখে গেছি, একটু পরিচয় হয়ে গেছে র্যান্ডম ভ্যারিয়েবলের সাথে, সেহেতু কন্টিনিউয়াস র্যান্ডম ভ্যারিয়েবল হলো সে তো র্যান্ডম ভ্যারিয়েবল, তার ব্যাপারে কিছু কিছু জিনিস আমাদের এখন ইজি হবে আগের দিনের তুলনায়। বাট তার আগে আমার একটু জানা লাগবে যে এই আজকে কন্টিনিউয়াস র্যান্ডম ভ্যারিয়েবল শেখার জন্য আমার ক্যালকুলাস সম্পর্কে একটু আইডিয়া থাকা। হ্যাঁ, আমাকে একটু জানান যে আপনাদের ক্যালকুলাস সম্পর্কে আইডিয়া আছে কিনা। আমরা না কি ভাইয়া। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ক্যালকুলাস হচ্ছে ম্যাথমেটিক্স এর একটা ব্রাঞ্চ, যার দুইটা পার্ট। একটা হচ্ছে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, অনেকে আদর করে ছোটখাটো নাম রাখে ডিফারেন্সিয়েশন। আর একটা হচ্ছে ইন্টিগ্রাল ক্যালকুলাস। আসলে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস সাবজেক্ট না, আর ডিফারেন্সিয়েশন একটা অপারেশনের নাম, বাট অনেকে ব্রাঞ্চটার নামই ডিফারেন্সিয়েশন বলে বলে ফেলে। এনিওয়ে, আর হচ্ছে ইন্টিগ্রাল ক্যালকুলাস, এইখানে করেসপন্ডিং অপারেশন নাম হচ্ছে ইন্টিগ্রেশন। তুলনামূলকভাবে ডিফারেন্সিয়ালটা একটু কম লাগবে, ইন্টিগ্রাল ক্যালকুলাসটা বেশি লাগবে। বাট এটা অ্যাবসলিউটলি নতুন জিনিস আপনাদের কারো কারোর জন্য, এবং অনেক বড় কথাবার্তা। এত বড় কথাবার্তা যে এই 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 জিনিসগুলোর বেসিক নলেজ নিয়ে, বেসিক নলেজ নিয়ে আলোচনা করতে 2-3টা লেকচার কমসে কম লাগবে। বাট আমি চেষ্টা করতেছি ওইসব ডিটেইলে না গিয়ে যতটা ফাস্ট ট্র্যাক হবে আমাদের এই কন্টিনিউয়াস র্যান্ডম ভ্যারিয়েবল বোঝার জন্য, যতটুকু না হলে না। হ্যাঁ, আমি একদম ব্রিফ, যত ব্রিফ পসিবল একটা ইন্ট্রোডাকশন আপনাদেরকে একটু দেখাইতে যেতেছি। সেটা হচ্ছে ধরেন, আমার আমি কথা বলতে যাচ্ছি ইন্টিগ্রাল ক্যালকুলাস নিয়ে। তো ধরেন আমার কাছে একটা ফাংশন আছে y ইকুয়ালস টু x2। তো এটা যদি আপনি গ্রাফ প্লট করেন, x এর বিভিন্ন মান ধরে ধরে, যদি x এর ভ্যালু 0 হইলে y 0 হয়, x এর ভ্যালু 1 হইলে y 1 হয়, x এর ভ্যালু 2 হইলে y 4 হয়, এভাবে মান ধরে ধরে যদি গ্রাফ প্লট করেন, তাহলে সেটা দেখতে এমন একটা কিছু হয়। এখন আহ, আমি চাচ্ছি এই গ্রাফের আন্ডারে, এই গ্রাফের আন্ডারে 1 থেকে 3 এর মাঝখানে, গ্রাফের নিচে, এই যে এখানে আবদ্ধ একটা এরিয়া কাটা পড়ছে, হ্যাঁ, এই এরিয়াটুকু যে আবদ্ধ, ওর এরিয়াটা আমি চাচ্ছি। তো ওর এরিয়াটা আমরা এটাকে একটু জেনারেল ভাবে কনস্ট্রাক্ট করতে চাই। এটা তো হচ্ছে পার্টিকুলারলি y ইকুয়ালস টু x এর গ্রাফ। আমি একটু জেনারেল ভাবে যদি আমরা ওই পেজে আবার ব্যাক করবো, হ্যাঁ, যে কোনো একটা y ইকুয়ালস টু f অফ x ফাংশনের গ্রাফ, এবং এটা x এক্সিস, এটা y এক্সিস, এবং যে কোনো একটা a আর যে কোনো একটা b এর মাঝে আমার যদি এরকম একটা এরিয়া জানতে চাওয়া হয়, তাহলে সেই এরিয়াটা বের করার একটা ফর্মুলা হচ্ছে। এই ফর্মুলাটা কি, আমি সাধারণত কোনো একটা কিছু কিভাবে আসছে এটা না বুঝায় আমি ফিল করি যে ক্লাস কমপ্লিট হচ্ছে না। কিন্তু এখানে আসলে এত কথা বলতে হবে, এই জায়গাটাকে আমি একটু শর্টকাট করতেছি, মানে ভেতরের ডেপথে না ঢুকে খালি মেনশন করতেছি যে জিনিসটা কি। সেটা হচ্ছে, এইটা এরিয়াটা বের করার একটা ফর্মুলা হচ্ছে, একটা উদ্ভট চিহ্ন আমি দিব, এটাকে আমরা বলি ইন্টিগ্রেশন সাইন বা ইন্টিগ্রাল সাইন। যেই গ্রাফের নিচে এরিয়াটা খুঁজতেছি তাকে এখানে মেনশন করব, তারপর এখানে ডিএক্স বলে কিছু একটা লিখবো, আর এইখানে এ লিখবো, বি লিখবো। একেবারে অ্যাবসলিউটলি, মানে যিনি আগে ক্যালকুলাস করেন তার কাছে অ্যাবসলিউটলি হিব্রু ভাষা মনে হচ্ছে, আমি জানি। তো সিম্বল ওয়াইজ আমি একটু কথাবার্তা বলবো, চিন্তা করি। তো সিম্বল ওয়াইজ তাহলে এইটাও একটা গ্রাফ, ওই পেজে যা পড়লাম
এটার দিকে তাকায় তাকায় যদি আমি এই গ্রাফের জন্য এরিয়াটা কত হবে লিখতে চাই সিম্বলিক্যালি, আপাতত ভ্যালু পরে বের করবো, তাহলে একটা এই উদ্ভট সাইনটা দিব। তারপর দেখেন কি করছিলাম, ফাংশন যেটা তাকে এখানে লিখছি। এখানে আমার ফাংশন হচ্ছে এক্স স্কোয়ার, ওয়াই ইকুয়ালস টু এফ অফ এক্স, এরকম ভাবে আমরা সাধারণত ফাংশন লিখি যেই গ্রাফের ইকুয়েশন সেটা। তো এইখানে ফাংশনটার ইকুয়েশন হচ্ছে এক্স স্কোয়ার। তারপর এখানে কোন একটা কারণে এই উদ্ভট ডিএক্স নামে কাউকে লিখতেছি। তারপর এই লোয়ারটা কত আর আপারটা কত বাউন্ডারি, তাদেরকে উপরে আর নিচে আর উপরে যথাক্রমে লিখে দিব। তাহলে এখানে লোয়ার হচ্ছে 1, আপার হচ্ছে 3। সো 1 থেকে 3। এখন এটা হচ্ছে সিম্বলিক্যালি জিনিসটাকে লিখলাম, এটা বের কেমনে করে এখনো দেখিনি, সেখানে আরো পরে যাব। সিম্বলিক্যালি এটা লিখে আসলে কি বুঝাইলাম পুরা ভিতরে না ঢুকে আমি হাফ ভিতরে ঢুকে একটু আপনাদেরকে বুঝাই। আমরা যেটা করি, এই যে যেই এরিয়াটা বের করতে চাচ্ছি এটাকে আমরা ছোট ছোট স্লাইসে ভাগ করি, ভার্টিক্যাল স্লাইস। আমার হাত কাঁপতেছে আঁকার সময়, এই জন্য নড়াচড়া করে বেঁকে যাচ্ছে, আসলে বাঁকা হবে না, একদম ভার্টিক্যাল স্লাইস। আমরা ধরি এই পর্যন্ত আমি যা যা বলছি সেখানে কি কারো কোনো কিছু কনফিউশন ফিল হচ্ছে? যদিও এক্সপ্লেইন কিছু করি নাই, কেবল মেনশন করা শুরু করছি। ইয়েট কোন জায়গা, ইনফ্যাক্ট যে কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে আমাকে মাঝপথে আটকাবে, হ্যাঁ ইন্টারাপ্ট করবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো আমরা এই যে স্লাইসিং করছি অন্ধভাবে স্লাইসিং করি নাই, হ্যাঁ সবগুলাকে সমান প্রস্থের স্লাইসিং করছি, এই প্রত্যেকটা প্রস্থ সমান, এই প্রত্যেকটা প্রস্থর পরিমাণ আমরা ধরি ডেল্টা এক্স। হ্যাঁ, এখন দৈর্ঘ্য প্রস্থকে আমরা যে লেন্থ ধরেন এল, প্রস্থ ধরেন এক্স, এরকম এক্স দিয়ে ডিনোট করতে পারতাম। ডেল্টার মানেটা কি? ম্যাথমেটিক্সে আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে কোনো কিছু পার্থক্যকে বুঝাইতে আমরা ডেল্টা বুঝাই। হ্যাঁ, ধরেন ডেল টি যদি হয় টেম্পারেচার, তাহলে ডেল্টা টি মানে হচ্ছে টেম্পারেচারের পার্থক্য, টেম্পারেচার ডিফারেন্স। যেমন 1 ঘন্টা আগে এবং বর্তমানে দুই সময় টেম্পারেচার পার্থক্য, এটা বুঝাইতে আমরা ডেল্টাকে, এটা সিম্বলিক্যালি আমরা ইউজ করি। তো এইখানে পার্থক্য কিভাবে হইলো? এই যে শেষ মাথা আর শুরুর মাথার মধ্যে ডিফারেন্স, তার মানে এটা এক ধরনের পার্থক্য হইতো। তো এই প্রশ্নটাকে আমরা ডেল্টা এক্স দিয়ে সাধারণত প্রকাশ করি। এখন ধরেন আমরা নাম্বারিং করতেছি, এটা স্লাইস নাম্বার 1, এটা স্লাইস নাম্বার 2, এটা স্লাইস নাম্বার 3, এটসেট্রা। তাহলে এই যে প্রথম স্লাইসটা, এই স্লাইসটাকে একটু যদি ভালো করে অবজার্ভ করেন, এই জায়গাটা বাঁকা, কিন্তু কতই না ভালো হইতো যদি এই জায়গাটা একদম সমান হইতো। হ্যাঁ, এবং এই জায়গার হাইটটা কত হইতো? উত্তর হচ্ছে, ধরেন আমরা একটা ইন্টারেস্টিং কাজ করতেছি, এই প্রথম স্লাইসের এক্স এক্সিস এর উপর এই উইন্ডোটুকুর মধ্যে যে কোনো একটা জায়গাটা পয়েন্ট ধরি, তার এক্স কোঅর্ডিনেটের ভ্যালু x1, মানে এই লেন্থটুকু x1, এক্স এর ভ্যালুটা ওই জায়গায় x1। এরপর দ্বিতীয় যে স্লাইস সেইটারও ভূমিটুকুর মধ্যে একটা পয়েন্ট ধরি x2। তাহলে একটু যদি চিন্তা করেন, আচ্ছা আমি মনে হয় এই গ্রাফটা একটু বড় করে এঁকে দেখালে ভালো। ভার্টিক্যাল দাগ টানোর অপশন অবশ্য আছে। আহ, এভাবে শেষ মাথা মনে করেন। সো আমি চিন্তা করতেছি যে আহ, এই যে প্রত্যেকটার প্রস্থ হচ্ছে ডেল্টা এক্স, এটা লিখে আসছিলাম আগের পেজে। এটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু এফ অফ এক্স ফাংশনের গ্রাফ, এটা এক্স অক্ষ, ওয়াই অক্ষ। আমি এরপরে যে কথাটা বলতেছিলাম, ধরেন এখানে একদম মিড পয়েন্ট হওয়া লাগবে এরকম না, এর মাঝে যে কোনো একটা পয়েন্ট নিলাম, এই জায়গার এক্স কোঅর্ডিনেটটা হচ্ছে এক্স, এইখানে আরেকটা নিলাম, ওর এক্স কোঅর্ডিনেট হচ্ছে এক্স টু। আমি যেটা করতে চাই সেটা হচ্ছে এই x1 পয়েন্ট বরাবর আমাদের গ্রাফের সিস্টেম হচ্ছে, এখানে যদি যে কোনো একটা গ্রাফে ধরেন এটা y ইকুয়ালস টু এক্স কিউবের গ্রাফ, তাহলে x এর ভ্যালু যখন 2 বসাবো, করেসপন্ডিং ফাংশনের y ভ্যালুটা ওই বরাবর উপরে উঠে y ভ্যালুটা হবে 2 কিউব, রাইট? অর্থাৎ 8, ওইখানে ফাংশনের যে ভ্যালু, যদি এখানে 3 বসাই তাহলে এই বরাবর ভ্যালুটা হবে 3 কিউব, মানে 27। এই গ্রাফের জন্য দেখে মনে হচ্ছে না যে 8 এর নিচে 27 এসে পড়ার কথা না,
আমি র্যান্ডমলি কিছু একটা উইচ মিনস এই যে আমি এখানে x1 নিচ্ছি, এই x1 বরাবর যদি উপরে চলে আসে তাহলে এই জায়গার y এর ভ্যালুটা কত হবে? উত্তর হচ্ছে f(x1). একইভাবে এখানে একটা x2 নিচ্ছি, এই জায়গার y এর ভ্যালুটা কত হবে? উত্তর হচ্ছে f(x2) ইত্যাদি। আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে এই জায়গার এই যে y বরাবর এখানে একটা হরাইজন্টাল দাগ টানবো, তারপর আমি ধরে নিব এই যে হরাইজন্টাল স্ট্রাইপটা, এইটার এরিয়াই হচ্ছে অরিজিনাল স্ট্রাইপের এরিয়া। অর্থাৎ অরিজিনালি যে স্ট্রাইপটা তৈরি হয়েছিল সেটাকে আমি আগে একটু পিঙ্ক কালারের রাখবো, সেটা এরকম দেখতে ছিল। এইটা এই হচ্ছে হাইট, হ্যাঁ, এই হাইট, এই হাইট এবং এটা এরকম একটা শেপ তৈরি হয়েছিল। কিন্তু আমি এখন ধরে নিতেছি না আমি পিঙ্ক কালারের শেপটা এরিয়া বের করতে চাচ্ছি, কিন্তু আমি এটাকে জোর জবরদস্তি করে এরকম সমান ফ্ল্যাট বানাই দিলাম। ফ্ল্যাট বানায় দিয়ে এইখানে যাকে পাইলাম সে আমার জন্য একটু বেশি পরিচিত অবজেক্ট। এটা একটা আয়তক্ষেত্র, রেক্ট্যাঙ্গেল, কারণ এর মাথাটা সমান হয়ে গেছে, এটা রেক্ট্যাঙ্গেল। ওর এরিয়াটা হচ্ছে এই দৈর্ঘ্যটুকু which is f(x1), আর এই প্রস্থটুকু which is ডেল্টা এক্স, সবার প্রস্থ ডেল্টা এক্স। একই ভয়ঙ্কর কাজ আমি এখানে করব, এই হাইট বরাবর ঠিক x2 বরাবর আমি এখানে একটা রেক্ট্যাঙ্গেল জোর করে বানাবো। ওর এই হাইটটা কত? ওর এই হাইটটা হচ্ছে f(x2), আর ওর প্রস্থ কত? ডেল্টা এক্স। এভাবে প্রত্যেকটা স্লাইসের সাথে সেম ট্রিটমেন্ট করে করে যোগ করে ফেলবো। অর্থাৎ আমি টেকনিক্যালি সামেশন অফ f(xi) ইন্টু ডেল্টা এক্স একে বের করতেছি। i ইকুয়ালস টু আমার ধরেন n সংখ্যক স্লাইস হয়েছে, জানি না কয়টা স্লাইস হয়েছে, যা তো বলেই হবে। তাহলে আমি ক্লেম করে দিলাম যে আমি যেই এরিয়াটা চাচ্ছিলাম সেটা পেয়ে গেছি, যে এ থেকে বি এর মাঝখানে এই টোটাল এরিয়াটা পেয়ে গেছি। এটা বলা মাত্র আপনারা অবজেকশন জানাবেন। কেন অবজেকশন জানাবেন? কারণ আপনারা বলবেন যে ভাইয়া এই যে এইখানে এইটুকু তো একটু এরর হয়ে গেল, এই যে ছোট্ট একটা কেমন শেপ, ট্রায়াঙ্গেলও না, কারণ এটা তো কার্ভ। এটা যদি স্ট্রেট লাইন হতো ট্রায়াঙ্গেল বলতে পারতাম, এমনকি ট্রায়াঙ্গেল অলমোস্ট ট্রায়াঙ্গেলের মতো দেখতে এই এরিয়াটা বাদ পড়ে গেছে। আবার এইখানে কিছুটা এইখানে আবার কিছুটা এরিয়া আছে যেটা আবার এক্সট্রা যোগ হয়ে গেছে। তার মানে একদম এক্স্যাক্টলি রেক্ট্যাঙ্গেল এরিয়াটা অরিজিনাল যে পিঙ্ক কালারের অবজেক্টটা ছিল সেই এরিয়াকে রিপ্রেজেন্ট করে না। কাছাকাছি গেছে হয়তো, নো ডাউট, সামান্যই হয়তো এরিয়াতে পার্থক্য আছে, বাট এক্স্যাক্টলি হয় না। বাট দেন এগেইন একটা ঘটনা যদি ঘটাই, আমি যদি মেক শিওর করি যে এই ডেল্টা এক্সটা ভীষণ ছোট, এত ছোট, এতই ছোট যে এই লেন্থটা প্রায় জিরোর কাছাকাছি, হুইচ মিনস এই এই দাগটা আর এই দাগটা প্রায় গায়ে গায়ে লেগে যাচ্ছে। আপনি যদি একটু ইমাজিন করেন দাগটাকে যদি ছোট করতে থাকেন তাহলে দেখবেন এই যে এই এই জিনিসগুলো ন্যারো হইতে থাকে। ন্যারো হইতে 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 যদি অনেক ন্যারো হয়ে যায় তখন দেখবেন যে এইটা প্রায় একটা মাত্র পয়েন্টের সমান হয়ে যায়। তখন এটা সত্যি সত্যি একটা আয়তক্ষেত্র গঠন করে, জাস্ট অনেক ছোট। তার মানে এই ডেল্টা এক্স এর ভ্যালুটা, এই প্রস্থটা আমি যত ছোট করব আমার তত এই যেখানে এরর হয়েছে, একটু এরর বেশ বাড়তি একটু এরর ঘাটতি, আমরা বলি পজিটিভ আর নেগেটিভ এরর, এই এরর গুলার পরিমাণ কমতে থাকবে। এবং আমি যদি ব্যাপারটা এমন করি যে ডেল্টা এক্সটা আমরা এরকম একটা সিম্বল হিসেবে অলমোস্ট জিরোই বলতে গেলে, এতই যে আহ, আমি লিটারালি কোনো আয়ত এরকম স্লাইস দেখতে পাচ্ছি না, আমি খালি দেখতে পাচ্ছি গিজি 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 গিজি। মানে আমি কিছুই আমার পুরা অংশটাই এ থেকে বি পর্যন্ত পুরাটুকু অংশ একদম ফিল আপ হয়ে গেছে। এক একটা দাগ সর্বস্ব হয়ে গেছে, এক একটা রেক্ট্যাঙ্গেল, এক একটা স্লাইস। ওই সময় আসলেই আমরা এক্সাক্ট ভ্যালুটাই পেয়ে যাই, কারণ তখন এই এরর আর থাকবে না বললেই চলে। তো এই যে আমি এখানে যাকে পাইলাম, আমরা লেখার সময় এভাবে লিখি না, আমরা লিখি হচ্ছে সামেশনটা তো আই ইকুয়ালস টু এক থেকে এন, আমরা লিখি হচ্ছে যে ডেল্টা এক্স যে অনেক ছোট সেটা আমরা এরকম একটা সিম্বল দিয়ে লিখি। এই সিম্বল গুলোকে ভয় পাবেন না, এই অংশগুলো আমাদের কোর্সে কোনো কাজে লাগবে না, আমাদের কাজে লাগবে শুধু রেজাল্টটা। আমি জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড দিচ্ছি, বিকজ ব্যাকগ্রাউন্ড ছাড়া শুধু রেজাল্ট মিনিংলেস ফিল হয়, হ্যাঁ, এবং মনে থাকে না। তো এই আমরা ম্যাথমেটিক্সে এইভাবে লিখি যে এই কথা এই আগে এইটুকু লেখার মানে এই লিম দিয়ে আমরা বুঝে হচ্ছে লিমিটিং ভ্যালু।
তো আমরা ব্যাপারটা এভাবে করি যে লিমিটিং ভ্যালু when del x tends to 0 of this function। তো বুঝাই হচ্ছে এই সামেশনটার ভ্যালু বের করব, বাট মেক শিওর করবো ডেল এক্স টা অনেক ক্ষুদ্র। তাহলে এইখানে যা বের করতেছি সেটাই হচ্ছে ওই সিম্বলটাই, যে এফ অফ এক্স ডিএক্স, এখানে এ, এখানে বি। হ্যাঁ, এবং এই যে এক্সপ্রেশনটা, এই সামেশনটা বের করে আসলে যদি ডেল এক্স এর ভ্যালু 0 প্রায় বসায় টসায় দেন, অঙ্ক করে একটা ভ্যালু বের করা সম্ভব। কিন্তু ওই অঙ্ক আমরা করব না, কারণ আমরা ক্যালকুলাস কোর্স শিখতেছি। আমরা শিখবো, আমরা ক্যালকুলাসটা খালি কাজে লাগে। তো যার কারণে আমি এই ঘটনা ঘটায় যদি আমি এখানে এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার এন এরকম একটা ফাংশন চুজ করতাম, তাহলে ওই অঙ্ক শেষে রেজাল্ট উত্তর কি আসতাম সেটা সরাসরি বলি। শুধু এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, এইটার ফর্মুলা হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান। এই ফর্মুলা কোথা থেকে আসলো? এই যে এই অঙ্কটা পুরোটা করছে। কেন দেখলাম না? কারণ আমাদের দেখা এই মুহূর্তে জরুরি না। তো এটাকে একটা ফর্মুলার মতো মুখস্থ করতে হবে। এখানে একটা ক্যাচাল আছে, এখানে একটা প্লাস সি দেওয়া হয় একটা কনস্ট্যান্ট, ওইটা এই মুহূর্তে না বুঝলেও চলবে। এটা একটা, এটাকে একটা সৌজন্য ফর নাও, এটাকে একটা সৌজন্য হিসেবে ট্রিট করতে পারে। আসল জিনিস হচ্ছে এইটা। আর ওই এইটা লেখার সময় এ থেকে বি পর্যন্ত কিছু তো লিখলাম না। এ থেকে বি পর্যন্ত লিখলে এইখানে আপার আর লোয়ার লিমিট আমরা সাধারণত থার্ড ব্র্যাকেটে বসাই দিই, এবং জিনিসটা এইভাবে ওয়ার্ক করে যে বিটা এখানে এক্স এর জায়গায় বসাই দিই, এটা এক্স এর জায়গায় বসাই দিই, তারপর বিয়োগ করে ফেলি। অর্থাৎ ফাইনাল রেজাল্ট আসে হচ্ছে বি টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান, এক্স এর জায়গায় বি বসাই দিচ্ছি, এ টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান, এক্স এর জায়গায় বসে দিচ্ছি। এই দুইটাকে আমরা বলি আপার লিমিট আর লোয়ার লিমিট। আপার লিমিট বসে দিচ্ছি, লোয়ার লিমিট বসে দিচ্ছি, বিয়োগ করে দিই। এক্সাম্পল হিসাবে দেখি আগের পেজে যেটা লিখে আসছে। আচ্ছা, এখানেই করি। এই লোকটা তার মানে ফর্মুলার দিকে যদি তাকাই, আরেকবার দেখি ফর্মুলা এক্স টু দি পাওয়ার এন এর ইন্টিগ্রাল, এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস, তার মানে এখানে হচ্ছে এক্স স্কোয়ার আছে, তাহলে এক্স টু দি পাওয়ার টু প্লাস ওয়ান বাই টু প্লাস ওয়ান। এরপর আমরা আপার লোয়ার লিমিটটাকে এইভাবে বসাবো, এক্স এর জায়গায় আপার লিমিট বসায় দিব, মানে থ্রি বসায় দিব। একবার একটু ছোট করে লিখি, এটা আসলে এক্স কিউব বাই থ্রি আসে। এক্স এর জায়গায় আপার লিমিটটা বসায় দিব, এক্স এর জায়গায় লোয়ার লিমিটটা বসায় দিব। রেজাল্ট হচ্ছে 27 - 1 26/3। সো এখানে যদি এক্স স্কয়ার না থাকে, এখন এক্স কিউব থাকে, তখন এইভাবে ফর্মুলা। এইগুলো হচ্ছে স্টেপ গুলা, এবং লিটারালি এইরকমই কেন স্টেপ গুলা হইলো, ভিতরে আরো অনেক কথাবার্তা। আমি আসলে আজকে সত্যি আমি সরি, বাট আমি উজ্জ্বল রাখবো। আমি এটা পছন্দ করি না উজ্জ্বল রাখাটা, এক্সপ্লেনেশনটা পুরাটা প্রতিটা ডট যাতে কানেক্ট করা যায় এভাবে আমি একটু এক্সপ্লেন করতে পছন্দ করি, কিন্তু আসলে মাঝখানে কথা অনেক লম্বা। So আমি আর ডিটেলে যাব না। সো আমাদের এই ফাংশন এফ অফ এক্স এর জায়গায় অনেকে থাকতে পারে। হ্যাঁ, যে কোনো একটা ক্যালকুলাস বই যদি আপনি খুলেন, তাহলে দেখবেন কজ এক্স ফাংশনের ইন্টিগ্রেট করলে আসে সাইন এক্স। হ্যাঁ, সেক স্কোয়ার এক্স ফাংশনের ইন্টিগ্রেট করলে আসে ট্যান এক্স, এটসেট্রা। কিন্তু আমার বিলিফ, আমাদের এই এত শত ফর্মুলা না জানলে চলবে, কারণ আহ যেই স্লাইডটাকে টার্গেট করে আমরা করতেছি আমাদের কোর্সের, সেই স্লাইডে আমার কাছে দেখে মনে হচ্ছে যে স্যার শুধু অ্যালজেব্রাইক ফাংশন, দ্যাট ইজ এক্স, এক্স স্কোয়ার, এক্স কিউব, এরকম দেখতে ফাংশনই শুধু দিচ্ছে। সামনে যদি ডিফারেন্ট কিছু আসে তাহলে আমরা সেটা ইনকর্পোরেট করব। ফর নাও ফার্স্ট লেকচার হিসেবে আমরা ধরে নিই যে আমরা এইরকম চেহারার ফাংশন বাদে আর কাউকে পাবো না। বড় জোর এদের কম্বিনেশন হইতে পারে এক্স মাইনাস থ্রাইস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব। হ্যাঁ, এরকম কম্বিনেশন হবে। কম্বিনেশন হইলেও ভয়ের কিছু নাই। এটার ইন্টিগ্রেশন যদি কখনো আমার লাগে, এটা ডিস্ট্রিবিউট হয়ে যায়। এটা হচ্ছে ইন্টিগ্রাল অফ এক্স মাইনাস ইন্টিগ্রাল অফ সাইজ এক্স স্কোয়ার প্লাস ইন্টিগ্রাল অফ এক্স কিউব, প্রত্যেকটার সাথে একটা করে ডিএক্স থাকে। সো অ্যাজ এ ফর্মুলা আমরা এই জিনিস, এই শুধু ফর্মুলাটা না, এই পুরো স্টেপটাকে আমরা কাইন্ড অফ মেমোরাইজ করতে চাচ্ছি। হুম, এইরকম চেহারা কিছু এসে পড়লে এইভাবে তাকে ভ্যালু বের করা যায়। এই পর্যন্ত কারো কোথাও কোনো সমস্যা আছে কিনা আমাকে বলুন। আর ধরেন এইমাত্র আমরা একটা আহ, ধরেন আমরা
আপার লোয়ার লিমিট ছাড়া যদি চিন্তা করি তাহলে জিনিসটা এরকম, এক্স স্কোয়ার কে যদি ইন্টিগ্রেট করি, ফর্মুলা কি বলছিলাম, এক্স টু দি পাওয়ার 2 + 1/2 + 1, প্লাস সিটা আপাতত না দিয়ে এটা প্লাস সি হয়, ওইটার ব্যাখ্যাতেও না যায়। তো রেজাল্ট আসলে এটা, এটার উল্টা অপারেশনটা কি, এক্স স্কোয়ারের সাথে কিছু একটা অপারেশন করে আমি x³/3 পাচ্ছি। তাহলে x³/3 থেকে আবার এক্স স্কোয়ার রিটার্ন করার উপায় কি? এটা একটু বুঝতে চাই। বুঝতে হলে আমাকে বুঝতে হবে যে আমি ইনপুট টার্মিনালে যদি x⁴n দেই, তাহলে আউটপুট টার্মিনালে কি পাচ্ছি, x⁴n+1/n+1। তাহলে এটাকে আমি রিটার্ন পথে চিন্তা করি, x⁴n+1/n+1 কে অপোজিট অফ ইন্টিগ্রাল আমরা নামটা বলি ডিফারেন্সিয়েশন। এখানে যেটা করছি এটা হচ্ছে ইন্টিগ্রেশন, আর এর অপোজিট অ্যাকশনটার নাম আমরা লিখেছি ডিফারেন্সিয়েশন। সো অপোজিট ডিরেকশনে যদি চিন্তা করি তাহলে এই লোককে ডিফারেন্সিয়েট করলে এটা আসে, তাহলে শুধু x⁴n+1 কে ডিফারেন্সিয়েট করলে কি আসবে, এই n+1টা ওই পাশে মাল্টিপ্লাই হয়ে যাবে। হুম, আমরা চাচ্ছি মানে x⁴n এর ইন্টিগ্রেট করার একটা ফর্মুলা, একইভাবে x⁴n এরকম একটা সুন্দর দেখতে ফাংশন আমাকে দিল x² বা x³ তাকে আমি ডিফারেন্সিয়েট করতে চাই, এটা ফর্মুলা। কিন্তু আমি এখানে x⁴n+1 কে ডিফারেন্সিয়েট করলে কি হয় সেটা পাইছি, আমার লাগবে n। সো আমি যেটা করব, n+1 এর জায়গায় n বসাই দিব, বা ইন আদার ওয়ার্ডস n এর জায়গায় n-1 বসাই দিব। তাহলে আসতেছে এখানে x⁴n, এখানে আসতেছে n(x⁴n-1). ডিফারেন্সিয়েশনের জন্য আমরা এইখানে যে এই যে ইন্টিগ্রেশনের জন্য একটা উদ্ভট সিম্বল ইউজ করছি, ডিফারেন্সিয়েশনের জন্য আমরা একটা উদ্ভট চিহ্ন ইউজ করি। সো এটা ডিফারেন্সিয়েশন অফ x⁴n, এই পুরো কথাটার মানে ডিফারেন্সিয়েশন অফ। এবং এর কাজ কি, এর কাজ হচ্ছে এখানে এই অপারেশনটার উল্টাটা, রিভার্স ডিরেকশন। আর এই মাত্র অঙ্ক করে বের করছি x⁴n এর ডিফারেন্সিয়েশনের ফর্মুলা হবে হচ্ছে n(x⁴n-1). তার মানে কোথাও যদি একটু আগে টেস্ট করে ফেলি, এই যে এখানে আমরা ইন্টিগ্রেট করে কি পাইছিলাম, এই গেল। আচ্ছা এটা, এটা তো না, এই যে x³/3 পাইছিলাম x² কে ডিফারেন্সিয়েট ইন্টিগ্রেট করে, আমরা x² কে ইন্টিগ্রেট করে পাইছিলাম x³/3। তাহলে এবার টেস্ট করতে চাই, ডিফারেন্সিয়েশন যদি করি x³/3 কে, তাহলে আসলেই রিটার্ন x² আসে কিনা। তো ফর্মুলা কি, n(x⁴n-1). সো এই 1/3টা বাইরে নিয়ে যাই, বাইরে আসে এভাবে, কেন আসে ব্যাখ্যায় গেলাম না। এরপরে এই 3টাকে n চিন্তা করলে x⁴n এর ফর্মুলা ব্যবহার করতে চাই, আগের পেজে দেখছি n(x⁴n-1). এই তিন কাটাকাটি চলে যায়, x⁴3-1, 2। তার মানে আসলে কিন্তু x³/3 কে ডিফারেন্সিয়েট করে x² ফেরত পেয়েছি। সো এই পর্যন্ত যা বললাম, এখানে কারো কোনো সমস্যা আছে কিনা সামনে। তো এই ছিল মানে ক্যালকুলাসের যেটুকু একেবারে না জানলেই না, যাদের ব্যাকগ্রাউন্ড নেই তাদের জন্য আমি যতটুকু ব্রিফে সম্ভব আমাদের আজকের ক্লাসে রিকোয়ার্ড ক্যালকুলাস পার্টের জন্য একটু ডেসক্রিপশন দিচ্ছি। এবার আমি আমার মূল আলোচনায় ব্যাক করবো, যে যেই জিনিস আসলে আমরা আহ, শুরু করছি সেটা হচ্ছে, আম, আরেকবার আমি হেডলাইন দিব, প্রথম পেজে লিখে আসছি, তাও অনেক আগে হারায় গেছে হেডলাইন, দ্যাটস ওয়াই। কন্টিনিউয়াস র্যান্ডম ভ্যারিয়েবল। উদাহরণ কি দিছিলাম মনে আছে, অনেকে পরেও আসছি। উদাহরণ দিছিলাম হচ্ছে যে আগে আমাদের র্যান্ডম ভ্যারিয়েবলটা ডিসক্রিট কয়েকটা ভ্যালু নিতে পারতেছিল, গত দিনের এক্সাম্পলে যেমন নাম্বার অফ হেডস ইন 3 কয়েন টসেস, এটা 0, 1, 2, 3 এর বাদে আর কিছু নিতে পারতেছিল না, 1.5টা হেড আসতে পারে। কিন্তু আমি যদি আমাদের ক্লাসের 37 জন স্টুডেন্ট থেকে যে কোনো একজন স্টুডেন্টকে পিক করি, তাহলে তার হাইট আমরা আমাদের ক্লাসের যার হাইট সবচেয়ে কম, তার হাইট আমরা ধরে নিছি সে ফর এক্সাম্পল একটা হাইট 5 feet 2 inch, আর হাইয়েস্ট হাইট ধরে নিছি 6 feet 1 inch। হ্যাঁ, আসলটা ডিফারেন্ট কিছু হতে পারে, আমি র্যান্ডমলি ধরে নিচ্ছি। তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে আমাদের 37 জন স্টুডেন্ট থেকে যদি একজনের রোল নাম্বার র্যান্ডমলি পিক করা হয়, সেই ব্যক্তির হাইট
এই দুই ভ্যালুর মাঝখানে কোন একটা ভ্যালু হবে। হুম, এখন এই দুই ভ্যালুর মাঝখানে কোন ভ্যালুটা হবে, ব্যাপারটা কি এমন যে 5 ফিট 2 আর 5 ফিট 3 এর মাঝে 5 ফিট 2.5 ইঞ্চি বলে কিছু হইতে পারবে না, ব্যাপারটা এমন। তার হাইট এরকম 5 ফিট 2.7 9 8 2 3 8 5 5 4 ইঞ্চি এর ভিতরে। অর্থাৎ এই পুরা রেঞ্জের মাঝে কন্টিনিউয়াসলি যে কোনো ভ্যালু সে টেক ওভার করতে পারে। র্যান্ডম ভ্যারিয়েবল যদি এই নেচারের হয় তাহলে আমরা তাকে বলি কন্টিনিউয়াস র্যান্ডম ভ্যারিয়েবল। এবং সেই কন্টিনিউয়াস র্যান্ডম ভ্যারিয়েবল নিয়ে আলোচনা করার পথে মাঝখানে হালকা পাতলা একটু ক্যালকুলাস প্রয়োজন পড়বে, এই জন্য আমরা একটু ব্রিফ করছি। তো এইবার আসি, আমি শুরুতেই বলে নিছিলাম গত দিনের শেখা প্রতিটা ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবলের জন্য শেখা প্রতিটা আইডিয়ার একটা ইকুইভ্যালেন্ট আইডিয়া এখানে আসবে। ফর এক্সাম্পল, গতদিন আমরা দেখছি ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবলের ক্ষেত্রে পি অফ এক্স দিয়ে ডিনোট করছিলাম। এখানে আমরা আহ, আমরা আসলে এক সেকেন্ড, আমরা এফ অফ এক্স বলে একটা ফাংশন ডিফাইন করতে যাচ্ছি যার আমরা নাম দিব হচ্ছে প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন। মনে করে দেখুন গতদিন একটা আইডিয়া করছিলাম প্রবাবিলিটি মাস ফাংশন। হ্যাঁ, সেকেন্ড প্লিজ। সো প্রবাবিলিটি মাস ফাংশন যেটা আমরা দেখছিলাম সেই আইডিয়ারই ইকুইভ্যালেন্ট আইডিয়া হচ্ছে প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন। জাস্ট ওইটা ছিল ডিসক্রিট, এটা কন্টিনিউয়াস। তো প্রবাবিলিটি মাস ফাংশনকে আমরা ক্যাপিটাল পি দিয়ে ডিনোট করছিলাম, ক্যাপিটাল এক্স ইকুয়ালস টু এক্স। এটা দিয়ে বুঝাইতেছিলাম যে এক্স্যাক্টলি ধরেন এখানে 2 যদি দেই তাহলে এক্স এখানে 2 হওয়ার সম্ভাবনা বুঝাচ্ছিল। এবং যেহেতু সম্ভাবনা কখনো 0 থেকে 1 এর বাইরে যায় না, ইনফ্যাক্ট নেগেটিভ কখনো হয় না, সেহেতু প্রবাবিলিটি অফ এক্স ইকুয়ালস টু এক্স এটা অলওয়েজ গ্রেটার ইকুয়াল টু 0 ছিল, এরকম একটা আইডিয়া আমাদের ছিল। তো এইটা ইকুইভ্যালেন্ট আইডিয়া এখন আমরা এখানে বলতে যাচ্ছি, কিন্তু এই একটু বুঝতে হবে যে ওখানে প্রবাবিলিটিটাকে আমরা ডিসক্রিট একটা ভ্যালুর বাইরে পাচ্ছিলাম না, কিন্তু এখন কন্টিনিউয়াস ভ্যালু। হ্যাঁ, এই জন্য আমরা কন্টিনিউইটির আইডিয়াটার সাথে মিল রেখে আমরা এখানে নামের ডেনসিটি কথাটাকে অ্যাড করছি মাসের জায়গায়। এইটা ওই সেন্সে পি অফ এক্স এর ইকুইভ্যালেন্ট আইডিয়া। তাহলে ওখানে যেহেতু পি অফ এক্স টা নন নেগেটিভ ছিল, তাহলে এখানেও ইকুইভ্যালেন্ট আইডিয়া হবে যে এফ অফ এক্স এক্স এর প্রত্যেকটা ভ্যালুর জন্যই গ্রেটার ইকুয়াল টু 0। দিস ইজ ট্রু ফর অল এক্স। একইভাবে আগের দিন একটা আইডিয়া ছিল যে সকল পসিবল প্রবাবিলিটির ভ্যালু গুলাকে যদি আমি যোগ করি প্রবাবিলিটি মাস ফাংশনে, যোগফলটা টোটাল প্রবাবিলিটি দিবে, সেটা 1। এখানেও সেম কথাটা সত্য, জাস্ট একটা সমস্যা, আমরা এখন সামেশন অফ এক্স লিখতে পারতেছি না, কারণ এক্স এর ভ্যালু তো ডিসক্রিট 1 2 3 4 ভ্যালু না যে 1+2+3+4 লিখবো। বরং এখানে যে ঘটনাটা ঘটে একটু এখন আপনারা রিলেট করতে পারবেন। এই যে এখানে একটা সামেশন ছিল, এই সামেশনটাই ডেল্টা এক্স যখন অনেক ছোট তখন ব্যাপারটা কিভাবে দেখেন যে মানে এখন মনে হচ্ছে যে ডিসক্রিট কয়েকটা হাইট আপনি এখানে পাচ্ছেন, কিন্তু যদি ডেল্টা এক্সটা অনেক ছোট করে দিলে যে গিঞ্জি গিঞ্জি হয়ে যাবে স্লাইস গুলো, মনে আছে? তার মানে প্রত্যেকটা পয়েন্ট কভার হয়ে যাবে তখন কন্টিনিউয়াসলি। ব্যাপারটা এভাবে চিন্তা করার চেষ্টা করেন। তো ওই আমি বিল করতে চাচ্ছি যে ডেল্টা এক্সটা যখন অনেক ক্ষুদ্র হয়, তার মানে আপনি অনেক পর পর কাছে কাছে পয়েন্ট নিচ্ছেন, তখনই সামেশনটাই কনভার্ট হয়ে যায় হচ্ছে এই ইন্টিগ্রেশন। ওই অর্থে মিলায় আমরা লিখতে চাচ্ছি, এখানে সামেশন দেওয়া যাবে না, এখানে আমরা চিহ্ন দিব হচ্ছে ইন্টিগ্রেশন ডিএক্স। এইটাই হচ্ছে টোটাল প্রবাবিলিটি বুঝাবে। জাস্ট লিমিট কত থেকে কত, উত্তর হচ্ছে অল পসিবল রেঞ্জ আমরা কভার করছি। কোনো কোনো অঙ্ক থাকতে পারে যেখানে অল পসিবল রেঞ্জ এত বড় হয়, যেমন আমরা একটু আগে হাইটের যে এক্সাম্পলটা দিচ্ছি সেটা 5 ফিট 2 থেকে 6 ফিট 1 পর্যন্ত ছিল। মাইনাস ইনফিনিটি কারো হাইট হয়নি, হ্যাঁ ইনফিনিটিও কারো হাইট হয়নি, 6 ফিট 1 এর বেশি হাইট কারো ছিলই না। তার মানে এটা যদি পুরা সংখ্যা রেখা হয়, এইটা শেষ মাথায় মাইনাস ইনফিনিটি শেষ মাথায় ইনফিনিটি, তার মাঝে একটা অংশ মাত্র ছিল 5 ফিট 2 ইঞ্চ থেকে 6 ফিট 1 ইঞ্চ পর্যন্ত, যেই অংশের মধ্যে আমার সম্ভাবনা আছে কারো হাইট পাওয়ার, এর বাইরে বাকি সব সম্ভাবনা 0। এই রেঞ্জের বাইরে কারো আমাদের ক্লাসে কারো হাইট পাওয়ার সম্ভাবনা নাই, আমার ধরে নেওয়া ম্যাক্সিমাম আর মিনিমাম হাইটের তথ্য অনুযায়ী, যদি মেনে নেন এই তথ্য। বাট
কিন্তু লেখার সময় আমরা পুরো মাইনাস ইনফাইনাইট থেকে প্লাস ইনফিনিটি লিখি। মাঝখানে যদি না থাকে তাহলে সেগুলো প্রবাবিলিটি গুলো জিরো হয়, জিরোর ইন্টিগ্রেশন জিরো, জিরোই হয়। তো ইন্টিগ্রাল অফ জিরো আসলে জিরোই। তো যার কারণে লেখার সময় আমরা পুরো ইন্টারভালটাই লিখি। যদি কখনো এরকম কেস হয় যে ইন্টারভালের একটা বড় অংশের প্রবাবিলিটি জিরো, লিখে দিব জিরো, এগুলোর ইন্টিগ্রেশন জিরো হয়ে যাবে, সমস্যা। এন্ড লাস্ট, আমরা এফ অফ এক্স দিয়ে টেকনিক্যালি আসলে ওইভাবে এমন কিছু বুঝতে পারি না যে এক্স এর ভ্যালু 10 বসালে আমি পাবো হচ্ছে কারো হাইট 10 হওয়ার সম্ভাবনা। আমরা আসলে যখন কন্টিনিউয়াস র্যান্ডম ভ্যারিয়েবল নিয়ে কাজ করি তখন আমরা একটা ইন্টারভালে কারো ভ্যালু পাওয়ার সম্ভাবনা বের করি, নট একটা পার্টিকুলার ভ্যালু। হ্যাঁ, এটা কেন আমি একটু পরে বলতেছি। আমরা মিন করি হচ্ছে এইভাবে যে প্রবাবিলিটি দ্যাট এক্স এর ভ্যালু, র্যান্ডম ভ্যারিয়েবল এক্স এর ভ্যালু কোন এক এ থেকে বি এর মধ্যে থাকবে, এটার উত্তর হচ্ছে ইন্টিগ্রাল এ থেকে বি এফ অফ এক্স ডিএক্স। হুইচ মিনস টেকনিক্যালি স্পিকিং এইটার পরিচয় আসলে দাঁড়াচ্ছে আমার এক্স এর ভ্যালু মাইনাস ইনফাইনাইট থেকে প্লাস ইনফাইনাইটের মধ্যে থাকবে, এবং পৃথিবীর সকল বাস্তব সংখ্যা আসলে এই দুই রেঞ্জের মাঝখানে কোথাও না কোথাও থাকবে। হ্যাঁ, সেটা এটা সম্ভাবনা টোটাল ওয়ান হবে, এটাই স্বাভাবিক। সেটা টেকনিক্যালি ব্যাপারটা এরকম। সো এ থেকে বি এর মাঝখানে র্যান্ডম ভ্যারিয়েবল থাকবে, তার সম্ভাবনা আমরা এইভাবে বের করি। হুইচ মিনস এই হাইটের ক্ষেত্রে প্রথম পেজে দেখানো হাইটের এক্সাম্পলে আমার যদি একটা প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন দেয়া থাকতো গিভেন, তাহলে আমাদের ক্লাসে যে কাউকে পিক করলাম সে 5 ফিট 5 থেকে 5 ফিট 10 এর মধ্যে তার হাইট হবে, সেটা হওয়ার সম্ভাবনা হইতো 5 ফিট 5 থেকে 5 ফিট 10 এর মধ্যে এই গিভেন এফ অফ এক্স কে ইন্টিগ্রেট করলে যা পাওয়া যায় সেটাই। সো প্রবাবিলিটি ডেনসিটি ফাংশনটা এইভাবে বিহেভ করে। আর এই যে জিনিসটা, এইটার ফিজিক্যাল মিনিংটা আমরা এখানে কথার শুরুতে ইন্টিগ্রেশন জিনিসটা কি এটা বোঝার জন্য কথার শুরুতে দেখে আসছি। এটা আসলে কার্ভের নিচে একটা ইন্টারভালের মাঝখানে যে এরিয়াটুকু আবদ্ধ হয় এক্স অক্ষের উপরে, সেই এরিয়াটুকু ডিনোট করে। হুইচ মিনস জিওমেট্রিক্যালি এই কথাটার একটা মিনিং আছে। এক্সাক্ট জিওমেট্রিক্যালি এই কথার একটা মিনিং আছে। কি মিনিং? জিওমেট্রিক্যালি এই কথাটার মানে হচ্ছে এটা যদি এ হয়, এটা যদি বি হয়, আর এটা যদি এফ অফ এক্স এর গ্রাফ হয়, তাহলে এই প্রবাবিলিটিটা আসলে এ আর বি এর মাঝখানে এই গ্রাফে যে এরিয়াটা দখল হয়েছে সেটুকু। এখন আপনি যদি চান যে এই এক্স এর ভ্যালু শুধু পার্টিকুলারলি একটা সার্টেন ভ্যালু সি হবে, তার সম্ভব একটা শুধু একটা সার্টেন সি যে ওর ভ্যালু হবে তার সম্ভাবনা। অর্থাৎ আপনি চাচ্ছেন এই কনসেপ্টের প্রবাবিলিটি দ্যাট এক্স ইকুয়ালস টু সি, এইটা কত আপনি চাচ্ছেন? এইটার উত্তরটা হচ্ছে সি তে একটা কাঠির মতো একটা লাইন বানায়, সেই লাইনটার এরিয়াটা নিতে হবে। কিন্তু কাঠির মতো লাইন হওয়ার কারণে ব্যাপারটা দাঁড়াচ্ছে এরকম যে ওর কোনো প্রস্থ নাই। এ আর বি দুইটা ডিফারেন্ট সংখ্যা থাকার কারণে তার মাঝখানে একটা প্রস্থ পাচ্ছিলাম না। কিন্তু সি একটা সিঙ্গেল সংখ্যা হওয়াতে ওর কোনো প্রস্থ নাই, তাহলে এখানে যে এরিয়াটা সেই এরিয়াটা আসলে জিরো, লিটারালি জিরো। তখন ইন্ডিভিজুয়ালি একটা ভ্যালু পাওয়ার সম্ভাবনাকে থিওরিটিক্যালি আমরা এখানে জিরো পাই। অর্থাৎ আমরা একটা সার্টেন র্যান্ডম ভ্যারিয়েবলের ভ্যালু একটা সার্টেন ভ্যালু হবে তার সম্ভাবনা নিয়ে এখানে আসলে মূলত কথা বলতে ইন্টারেস্টেড না। এটা মিনিংফুল কিছু না। এইরকম কেসগুলোতে আমরা কথা বলতে ইন্টারেস্টেড হয়ে একটা ইন্টারভালের মধ্যে ভ্যারিয়েবলটা থাকবে, তার সম্ভাবনা কত, এরকম কথা প্রশ্ন করতে আমরা ইন্টারেস্টেড এই টপিকে কন্টিনিউয়াস র্যান্ডম ভ্যারিয়েবল। আবার বলতেছি কন্টিনিউয়াস র্যান্ডম ভ্যারিয়েবলে একটা সার্টেন ভ্যালু হবে র্যান্ডম ভ্যারিয়েবল, তার সম্ভাবনা, এটা নিয়ে আমরা ইন্টারেস্টেড না, কারণ এই সম্ভাবনাটা আসলে আইডিয়ালি জিরো। আমরা উদাহরণ এখন দিব। থিওরিটিক্যাল আলোচনা আমার যা যা করার মোটামুটি শেষ, উদাহরণ দিব। তো আরেকটা ছোট জিনিস একটু বলা বাকি আছে, সেটা হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে শুরু করে আমরা এরকম একটা কিছু আছে, প্রবাবিলিটি দ্যাট আমার র্যান্ডম ভ্যারিয়েবলের ভ্যালু মাইনাস ইনফিনিটি থেকে শুরু করে আপ টু কোনো একটা স্মল এক্স পর্যন্ত, এটার সম্ভাবনাকে আমরা তাহলে কিভাবে লিখতে পারবো? ইন্টিগ্রেশন মাইনাস ইনফাইনিট থেকে স্মল এক্স এফ অফ এক্স ডিএক্স। তার মানে এক্স আপ টু এক্স এর মধ্যে ভ্যালুটা থাকবে, তার সম্ভাবনা ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে।
এই জিনিসকে আমরা একটা নাম দেই ক্যাপিটাল এফ অফ এক্স। গতদিনও ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবল এরকম একটা জিনিস কিন্তু ছিল, আপ টু সাম পয়েন্ট পর্যন্ত প্রবাবিলিটি। আমরা নাম দিয়েছিলাম কিউমুলেটিভ প্রবাবিলিটি, মনে করে দেখো। সো কিউমুলেটিভ প্রবাবিলিটি এইখানেও আছে। এখানেও এটা আমরা এটার নাম দিই হচ্ছে কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন। কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন। তার মানে ব্যাপারটা হচ্ছে গ্রাফিক্যালি যদি আবারও চিন্তা করি, যদি এইটা কারো এফ অফ এক্স ফাংশন হয়, হ্যাঁ, আর এটা হচ্ছে একটা র্যান্ডম এক্স, তাহলে ধরেন এটা এরকম একটা কিছু, তাহলে এই যে টোটাল এরিয়াটা, এই এরিয়াটা ডিনোট করতেছে এই ব্যাপারটা, মাইনাস ইনফাইনাইট থেকে শুরু করে, মানে লোয়েস্ট পসিবল ভ্যালু থেকে শুরু করে ওই এক্স পয়েন্ট পর্যন্ত যে এরিয়াটা, সেটাকে আমরা ডিনোট করতেছি। কন্টিনিউয়াস র্যান্ডম ভ্যারিয়েবলের স্লাইডটা যখন আপনারা পড়বেন, হ্যাঁ, তখন আপনাদের কাছে মনে হবে যে অঙ্ক করতে গেলে যে এই গ্রাফটা অত ইম্পর্টেন্ট। আসলে ইম্পর্টেন্ট। আপনি যদি এভাবে ইন্টিগ্রেশন দিয়ে অঙ্ক করে ফেলতে পারেন, তাহলে এই গ্রাফটা ইম্পর্টেন্ট না। আপনি গ্রাফটাই আঁকতে পারলেন না, কোন এরিয়া সেই পর্যন্ত যাওয়ার দূরের কথা, ডাজেন্ট ম্যাটার। র্যান্ডম কন্টিনিউয়াস র্যান্ডম ভ্যারিয়েবলের অঙ্ক করতে আপনার সমস্যা। কিন্তু সামনে আমরা এমন কিছু টপিক পড়তে যাচ্ছি এই কোর্সে, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন রিলেটেড, গজিয়ান ডিস্ট্রিবিউশন, পয়সন ডিস্ট্রিবিউশন, এরকম কয়েকজন জিনিস আপনি পাবেন। বিশেষ করে গজিয়ান ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আপনি দেখবেন যে এই এই গ্রাফের আইডিয়াটা না জানলে ওখানে অনেক সময় অঙ্ক করতে কষ্ট হয়ে যায় বা অনেক সময় ইম্পসিবল হয়। সো এই স্লাইডে এরকম গ্রাফকে অলরেডি ইন্ট্রোডিউস করা হয়েছে, কিন্তু এই স্লাইডের অঙ্ক এই গ্রাফ ছাড়া করে ফেলা যায়, সামনে করে ফেলা যাবে না। এই জন্য প্রসঙ্গ আসার কারণে শিখায় রাখা হয়েছে এই স্লাইড। বিষয়টা হচ্ছে, সো এই লোকটা হচ্ছে এই এক্স পয়েন্টের আগ পর্যন্ত সকল সম্ভাবনার যোগফল। ঠিক আগের বার ডিসক্রিট ভ্যারিয়েবলের ক্ষেত্রেও কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন, কিউমুলেটিভ প্রবাবিলিটি ফাংশনের যা ই ছিল, ডেফিনেশন ছিল, সেম জিনিস। আচ্ছা, ডিসক্রিটের ক্ষেত্রে কিউমুলেটিভ ফাংশনটার নামটা কি ছিল, আমি একটু রিকল করে আসি। সেম নামে সম্ভবত, কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন, হ্যাঁ সেম থিং। কন্টিনিউয়াস আর ডিসক্রিটে এই দুই লোকের মধ্যে নামের পার্থক্য করা হয় না। শর্টকাটে আমরা অনেক সময় সিডিএফ, অফকোর্স প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশনকে আমরা তাহলে শর্টকাটে কি বলবো, পিডিএফ, নট পিডিএফ ফাইল। এখন আমরা একটু এক্সাম্পল, মানে এখন পর্যন্ত মানে বুঝছি সবই, সবাই কিন্তু অস্বস্তির সাথে বুঝছি, কারণ থিওরিটিক্যাল টার্মসে সব কথাবার্তা বলছি। একটা অ্যাকচুয়াল এক্সাম্পল দিয়ে বলার আগ পর্যন্ত জিনিসগুলা ক্লিয়ার হয় না। হ্যাঁ, তা এখন আমরা একটা অ্যাকচুয়াল এক্সাম্পল দিতে যাচ্ছি। ফর এক্সাম্পল, হ্যাঁ, এক্সাম্পল, সাপোজ that the diameter of a metal cylinder has a PDF, মানে f of x ফাংশন, probability distribution ফাংশন f of x, ও বর্ণনাটা এভাবে দেয়া, 1.5 minus 6 into x minus 50.2 whole square for 49.5 less equal x less equal 50.5 and 0 otherwise বা else. এর মানে কি? এর মানে হচ্ছে এটা ধরেন পুরা রিয়েল নাম্বার লাইন, আমরা যাকে নিয়ে ডিল করতেছি সে হচ্ছে মেটাল সিলিন্ডার, আর র্যান্ডম ভ্যারিয়েবলটাকে মেটাল সিলিন্ডারের ডায়ামিটার।
তার মানে ব্যাপারটা হচ্ছে বিভিন্ন ডায়ামিটারের মেটাল সিলিন্ডার আছে, আমি র্যান্ডমলি একটা মেটাল সিলিন্ডার নিব, সেইটার ডায়ামিটারটা কত হইতে পারে, এরকম একটা সিচুয়েশন নিয়ে প্রবাবিলিটি রিলেটেড কোয়েশ্চেন আস্ক করা হচ্ছে, সিচুয়েশনটা হচ্ছে এরকম। এবং ঠিক ওই ক্লাসের স্টুডেন্টদের লোয়েস্ট পসিবল আর হাইয়েস্ট পসিবল হাইটের মতো হয়তো মেজার করে দেখা গেছে যে এমন কোন সিলিন্ডার নাই যেটা 49.5 সেন্টিমিটারের থেকে, আচ্ছা ইউনিটটা কি এক second। কোথাও ইউনিট দেয় নাই, আপনারা এক্স এর ভ্যালুটা কি ইউনিটে দেওয়া কিছু একটা ধরে নেন, ধরেন কথার কথা মিটার, হ্যাঁ, তাহলে মিটার তো আসলে অনেক বড় হয়ে যায়, 50 মিটার 6 সেন্টিমিটার। তার মানে মেটাল সিলিন্ডার গুলা কারো ডায়ামিটারই 49.5 সেন্টিমিটারের থেকে ছোট না, এবং কারো ডায়ামিটারই 50.5 সেন্টিমিটারের থেকে বড়। তার মানে এই এফ অফ এক্স ফাংশনটা এই যে এই গ্রাফটা ফলো করবে এইটুকু উইন্ডোর মাঝখানে, মেবি এটা তার গ্রাফ কথার কথা, কিন্তু এই উইন্ডোর বাইরে যখনই চলে যাবে তখনই জিরো। তার মানে গ্রাফটা কিন্তু শুধু এইটুকুর মাঝখানে ডিফাইন তা না, গ্রাফটা কিন্তু আগেও আছে, দুই পাশে কিন্তু জিরো। ইনফ্যাক্ট খুব সম্ভবত এরকম কেসে গ্রাফ গুলো কন্টিনিউ আছে, খুব সম্ভবত ব্যাপারটা হয়তো এরকম যে এই পাশে পুরাটা জিরো এফ অফ এক্স এর ভ্যালু, এরপর এখানে এসে এরকম ভাবে উঠে একটা সার্টেন পয়েন্ট, মোস্ট কেস একটা সার্টেন পয়েন্টে শান্ত পিক করে, করতেই হবে এমন না, সাধারণত করে অধিকাংশ ডিস্ট্রিবিউশনে, তারপর এখান থেকে শুরু করে পরে আবার বাকিটা জিরো। এরকম একটা গ্রাফ নিয়ে আমরা ডিল করতেছি। এটা হচ্ছে ওর পিডিএফ, এবং এই গ্রাফটা যদি শেপটা আসলে এমন হয় তাতে মনে হচ্ছে যে এই এই জোনটা যেটা কিনা এই দুই ইন্টারভালের দুই এন্ড পয়েন্টের মাঝামাঝি, রাফলি 50-এর কাছাকাছি, 50-এর কাছাকাছি চোখের আন্দাজে আমার আঁকা অনুযায়ী 50-এর কাছাকাছি ডায়ামিটারের মেটাল সিলিন্ডারের সংখ্যাটা মনে হয় একটু বেশি, এই জন্য এই জায়গায় এসে ব্যাপারটা পিক করছে। আবারও বলতেছি এটা আমি আন্দাজে আমার মতো আছি, এই জিনিসের অ্যাকচুয়াল গ্রাফ এমন নাও হইতে পারে। তো আমার একটা অনুযায়ী দেখে মনে হচ্ছে 50-এর আশেপাশে ডায়ামিটারের মেটাল সিলিন্ডারের সংখ্যা হয়তো বেশি, 49.5 এর নিচে 50.5 এর উপরে কোনো মেটাল সিলিন্ডারই নেই। হ্যাঁ, পরিস্থিতিটা ব্যাখ্যা করলাম। এখন এখান থেকে আহ, বেশ কিছু কোয়েশ্চেন আসতে পারে। কোয়েশ্চেন 1, শো দ্যাট এফ অফ এক্স ইজ ভ্যালিড পিডিএফ। আমরা আরো কোয়েশ্চেন এখানে কথাবার্তা বলবো, হ্যাঁ। তাহলে এটা যে ভ্যালিড পিডিএফ হবে তা কিভাবে প্রমাণ করা যায়? উত্তর হচ্ছে পিডিএফ হইতে হইলে যে শর্তগুলো এটা আমরা লিখে আসছি, হ্যাঁ, সেটা হচ্ছে এই প্রত্যেকটা নন নেগেটিভ হইতে হবে, প্রত্যেক পয়েন্টে এফ এর ভ্যালু, টোটাল যে ইন্টিগ্রেশন মানে টোটাল এরিয়া তার সেটা এক্স্যাক্টলি ইকুয়াল টু 1 হইতে হবে। আর আম, এইটা আসলে কোনো শর্ত না, এটা আসলে একটা সার্টেন ইন্টারভালের মধ্যে থাকার শর্ত, প্রবাবিলিটি বের করতেছে একটা সার্টেন ইন্টারভাল এক্স এর ভ্যালু হবে। So, আমরা কি করতে চাই, আমরা ওই দুইটা জিনিস একটু টেস্ট করতে চাই। প্রথমে আমাকে বুঝতে হবে যে এটা কি আসলে প্রত্যেক পয়েন্টই এক এক বড় কি, হ্যাঁ, এটা বোঝার উপায় কি। আহ, একটু দেখেন, এফ অফ এক্স জোর করে যদি ধরে নেন নেগেটিভ হইতে পারে, এর মানে হচ্ছে জিরো তো নেগেটিভ না, তাহলে গ্যাঞ্জাম করলে এইটুকু অংশ করবে, তার মানে 1.5 মাইনাস 6 × x−50.2 এইটা নেগেটিভ। সো আমরা জোর করে ধরে নিতেছি কোথাও কোথাও এক্স এর কিছু কিছু ভ্যালুর জন্য এটা নেগেটিভ হইতে পারে, আমরা খুঁজতেছি কোথায় নেগেটিভ হইতে পারে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ট্রান্সফার করে দিলে 1.5 ইজ লেস দ্যান 6 আর কোনো ভাবে কি করা যায়? তো ম্যাথমেটিক্সে কি যাব, মানে এটা পুরাপুরি অ্যানালিটিক্যাল ম্যাথমেটিক্সে করা যায়, কিন্তু এই অঙ্কের জন্য এত অ্যানালিটিক্যাল ম্যাথমেটিক্স না করলে চলে। আমরা দেখেন একটা ব্র্যাকেটের ভিতর যখন একটা নাম্বার থাকে এটা কোনোদিনও নেগেটিভ, একটা নাম্বারের উপর যখন স্কোয়ার থাকে এটা কখনো নেগেটিভ হয় না, এটা অলওয়েজ পজিটিভ হয়। তাহলে 1.5 থেকে আমি অলওয়েজ একটা নন নেগেটিভ নাম্বার বিয়োগ করতেছি, পজিটিভ না, এক্স ইকুয়ালস টু এক্স্যাক্টলি 50.2 যদি এটা জিরো হয়ে যায়, সো পজিটিভ বলাটা ঠিক হচ্ছে না, এই 6 × 8 পুরো টার্মটা এটা কোনোদিনও নেগেটিভ হবে, সো নন নেগেটিভ। তার মানে আমি বিয়োগ করতেছি এখন,
এক্স এর ভ্যালু যখন এক্স্যাক্টলি 50.2 এরকম জোনের কোন একটা ভ্যালু, তখন এই বিয়োগফলটা জিরো। এর থেকে যত ডানে যাবে এক্সটা 50.2 এর থেকে তত বাড়বে, বাড়তে বাড়তে সর্বোচ্চ হবে যখন এক্সটা একদম 50.5 যাবে। এর পরে গেলে ভ্যালুটা জিরো, তখন এই উইন্ডোর বাইরে চলে গেছে, তখন এই উইন্ডো অ্যাক্টিভ, তখন আর কথা বলে লাভ নেই। সো আমি সর্বোচ্চ 50.5 বসায় দেখতে চাই 1.5 থেকে ছোট কিছু হয়ে যায় কিনা বিয়োগ করা। তো প্রথমে একবার টেস্ট করব 1.5 মাইনাস 6 ইন্টু 50.5 মাইনাস 50.2, এইটা বাই চান্স নেগেটিভ হয়ে যাবে। এটা আস্তে আস্তে হচ্ছে 1.5 মাইনাস 6 ইন্টু, এই বিয়োগফলটা হচ্ছে 0.3, 0.3 স্কোয়ার, 0.3 স্কোয়ার হচ্ছে 0.09। তাকে 6 দিয়ে গুণ করলে কত হয়? 0.54। এই নাম্বারটা পজিটিভ, তার মানে এই শেষ মাথা পর্যন্ত যাওয়ার পরও বিয়োগফলটা নেগেটিভ হতে পারে। আপনি যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন 50.2 থেকে যদি লেফটেও যান, তাহলে এক্স মাইনাস 50.2 সংখ্যাটা, যেহেতু আমি এখন 50.2 এর থেকে ছোট এক্স নিতেছি, এই বিয়োগফলটা নেগেটিভ হয়ে যাচ্ছে, কিন্তু স্কোয়ার করার কারণে সেটা আবার পজিটিভ হয়ে যাচ্ছে। এবং আমি 50.2 থেকে যত লেফটে যাব পার্থক্যটা তত বড় হতে থাকবে, তার মানে স্কোয়ারটাও তত বড় হতে থাকবে। একদম শেষ মাথা 49.5, এরপর পার করে চলে গেলে এই উইন্ডো অ্যাক্টিভেট, আর হিসাব করে লাভ নেই। সর্বোচ্চ ব্যবধান 49.5 বসে আরেকবার টেস্ট করতে চাই। সেটা যদি করি 1.5 মাইনাস 6 ইন্টু 49.5 মাইনাস 50.2 হোল স্কয়ার, এটা আসতেছে 1.5 মাইনাস 6 ইন্টু, এই পার্থক্যটা কত? 0.7। 0.7 কে স্কোয়ার করলে কত আসে? 0.49। 0.49 কে 6 দিয়ে গুণ করলে কত আসে? 0.7। আচ্ছা, এক সেকেন্ড প্লিজ, আমি একটু ক্যালকুলেটরে হিসাবটা করে ফেলি। 6 ইন্টু 0.7 স্কোয়ার আসে 2.94। আচ্ছা, ওইখানে কোনো ভুল করলাম কিনা? 49.5 minus 50.7 49, 1.5 minus 6 into 0.49, এটা তো নেগেটিভ হয়ে যায়, মাইনাস 1.44। আমি এক্সাম্পলটা আসলে স্লাইড থেকে নিচ্ছি স্যারের, তুলতে ভুল করছি কিনা আরেকবার একটু চেক করি। ইয়েস, আমি তুলতে ভুল করছি, এই জন্যই রং আসছে। তবে ফরচুনেটলি ভুলটা মাইনর। ভুলটা হচ্ছে এটা 50.2 না, 50.0। তাহলে এইখানে 50.0 হবে, এখানে 50.0 হবে, এটা তাহলে 0.3 না 0.5 স্কোয়ার হবে। 0.5 কে স্কোয়ার করলে হয় 0.25, তাকে 6 দিয়ে গুণ করলে হয় 1.5। এটা এক্স্যাক্টলি ইকুয়াল টু জিরো, নেগেটিভ হয় না। আর নিচেরটা যদি কারেকশন করি 50.0 ধরে, তাহলে এদের পার্থক্যটা 0.5, এইটাও 0.25, একই জিনিস, এইটাও জিরোই আসছে। তার মানে সাধারণত যা হয় বলে আমি এটা ড্র করছিলাম, এখানে এক্স্যাক্টলি হয়েছে তাই। এক্স্যাক্টলি এই পয়েন্টে এফ অফ এক্স, এক্স্যাক্টলি 50.5 এর ভ্যালুটা গিয়ে জিরোই হয়েছে, এক্স্যাক্টলি 49.5 এ গিয়ে জিরোই হয়েছে, বামে জিরো ডানে জিরো, সেটা আসলেই এরকম ঘটনা। তো আমরা ওই লজিক সেম, খালি ওই 50.2 এর জায়গায় 50.0 ধরে আবার রিক্যালকুলেট করছি, বাট প্রত্যেক স্টেপের লজিক সেম। তো এইখান থেকে যত ডানে অথবা যত বায়ে গেছি ততই ডিফারেন্সটা বাড়ছে, তাই স্কোয়ারটা বাড়ছে। একদম শেষ মাথা পর্যন্ত যাওয়ার পরও যেহেতু এই ভ্যালুটার পার্থক্যটা জিরোর নিচে চলে যায়নি, নেগেটিভ হয় নাই, ইন্টারমিডিয়েট ভ্যালু গুলাতে তো আরো হবে না। হ্যাঁ, তো আমাদের গ্যারান্টি আছে যে এই কথাটা ভুল। জোর করে এফ অফ এক্স লেস দেন জিরো ধরে যা করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে না। এফ অফ এক্স আসলে নন নেগেটিভ, দ্যাট ইজ গ্রেটার ইকুয়াল টু জিরো থাকছে। এফ অফ এক্স আরেকবার একটু এই পেজে লিখবো, 1.5
মাইনাস 6 ইন্টু এক্স মাইনাস 50.0 হোল স্কোয়ার, এটা অলওয়েজ গ্রেটার ইকুয়াল টু 0 থাকে। এই পর্যন্ত বুঝতে কারো কোনো সমস্যা? এটা দ্বিতীয় কন্ডিশন, প্রথমটা ওকে হয়েছে, দ্বিতীয় কন্ডিশনটা চেক করবো। টোটাল প্রবাবিলিটি 1। আমরা যদি টোটাল প্রবাবিলিটি মাইনাস ইনফাইনাইট থেকে ইনফাইনাইটের মধ্যে এই এফ অফ এক্সটাকে এখন ইন্টিগ্রেট করি, এটা যদি 1 না আসে, 1 থেকে কম বা বেশি যাই হোক না কেন, আমরা বুঝবো যে ঘাপলা আছে। তো এফ অফ এক্সটা বসাই, 1.5 মাইনাস 6 ইন্টু এক্স মাইনাস 50.0 হোল স্কোয়ার ডিএক্স। এবং একটু যদি খেয়াল করেন, আচ্ছা পরে খেয়াল করেন, আমার মনে হয় আগে খেয়াল করে চলে। এই যে এফ অফ এক্সটা, আমরা আমাদের এফ অফ এক্সটা এমন একটা ফাংশন, এই উদাহরণের জন্য 49.5 এর আগে ফাংশনের ভ্যালু 0, 50.5 এর পরে ফাংশনের ভ্যালু 0, যার কারণে আমরা এই ইন্টিগ্রেশনটাকে এভাবে ভাঙতে চাই, মাইনাস ইনফাইনাইট থেকে 49.5 ডিএক্স প্লাস 49.5 থেকে 50.5 f of x dx, and finally 50.5 থেকে ইনফিনিটি f of x dx। আপনি বলতে পারেন যে এটা কি করলাম, এভাবে ভাঙে বুঝবো কেমনে, এটা কি ম্যাজিক? না, ম্যাজিক না। খেয়াল করে দেখেন, এই ইন্টিগ্রেট করা মানে কিন্তু এরিয়া না, মনে করে দেখেন। আমরা শুরু থেকে আমরা এটা বুঝে আসতেছি যে একটা এইখান থেকে এইখানে যদি এরিয়া চাওয়া হয়, তাকে যদি আমি 3টা ভাগে স্প্লিট করি, যে শুধু এইটুকুর এরিয়া নিলাম, যোগ এইটুকুর এরিয়া নিলাম, যোগ এইটুকুর এরিয়া নিলাম, তাহলে তো আলটিমেটলি টোটাল এরিয়াটাই পাচ্ছি। আমি জাস্ট এই ইন্টারভালটাকে 3 ভাগে ভাগ করছি, এইটুকুর এরিয়া, এইটুকুর এরিয়া, এইটুকুর এরিয়া, তাতে আমি টোটাল এরিয়া পাচ্ছি। সো এই স্প্লিটিংটা মেক্স সেন্স, শুড মেক সেন্স। এখন মাইনাস ইনফাইনাইট থেকে 49.5 এর মাঝখানে ফাংশনের ভ্যালু আমরা অনেকক্ষণ ধরে দেখে আসতেছি 0। 49.5 থেকে 50.5 এর মাঝখানে 0 না, এখানে মান হচ্ছে, এখন মান বসাই দিই, 1.5 মাইনাস 6 ইন্টু এক্স মাইনাস 50 হোল স্কয়ার। বাট আবারও 50.5 থেকে ইনফিনিটির মাঝখানে ফাংশনের ভ্যালু কিন্তু আরেকবার 0। আর এর আগে একটা জায়গায় লিখে আসছিলাম, খেয়াল করে দেখেন, 0 ইন্টিগ্রেশন 0, তখন এই ভ্যালুটা আসলে 0 প্লাস এই ভ্যালুটাও আসলে 0, মাঝখানে খালি ডিফারেন্ট, ওইখানে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে ইন্টিগ্রেশন 49.5 50.5, আমরা যা যা জিনিসকে ইন্টিগ্রেট করতে পারি তার মধ্যে এটা পড়ে কিনা বা কিভাবে কি করা যায়, এই জন্য একটা একটা অ্যাডিশনাল জিনিস একটু দেখো। এই যে আমরা এর আগে ফর্মুলার মতো করে শিখছি এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, হ্যাঁ, এটার ফর্মুলা হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 বাই এন প্লাস 1। একইভাবে ইন্টিগ্রেশন অফ এক্স মাইনাস এ হোল টু দি পাওয়ার এন ডিএক্স যদি থাকে, যেখানে এ যে কোনো একটা সংখ্যা 2 4 10 50, এইটার ফর্মুলা একই রকম দেখতে হবে, এক্স মাইনাস এ টু দি পাওয়ার এন প্লাস 1 বাই এন প্লাস 1। তবে তবে এরকম যদি কিছু থাকে, এক্স মাইনাস এক্স প্লাস বি বা মাইনাস বি হোল টু দি পাওয়ার এন ডিএক্স, দেখে মনে হচ্ছে এটার রেজাল্ট এমন কিছু হবে, এক্স প্লাস বি টু দি পাওয়ার এন প্লাস 1 বাই এন প্লাস 1, কিন্তু এটার রেজাল্ট এটা হয় না। এইখানে যে সহগটা বা কোএফিসিয়েন্ট, সেটা দিয়ে ভাগ করতে হবে। এখানে দেখেন ওর কোএফিসিয়েন্ট 1, তো 1 দিয়ে ভাগ করা না করা একই কথা, হ্যাঁ, যখন আমি লিখি। এটা কেন বললাম, কারণ এখন এখানে শুধু এক্স এর পাওয়ার নেই, কিন্তু আমরা শুধু এক্স এর পাওয়ারের ফর্মুলা শিখছিলাম ক্লাসের শুরুতে, কিন্তু এক্স মাইনাস 50 পাওয়ার। এখন বলতে পারেন এখানে তো তাহলে কনস্ট্যান্ট নাম্বার, ওর ইন্টিগ্রেশন কি হবে? ওর ইন্টিগ্রেশন সহজ, দেখেন, ইন্টিগ্রেশন অফ 5 ডিএক্স, হ্যাঁ, আমরা ছোটবেলা থেকে জানি এক্স টু দি পাওয়ার 0 মানে 1, তাই না? এক্স টু দি পাওয়ার 0 মানে 1, সেখানে এক্স না থেকেও আসলে আছে, মনে মনে এক্স টু দি পাওয়ার 0 চিন্তা করা যায়। সো 5টাকে ভিতরে নেন, এক্স টু দি পাওয়ার 0 কে ইন্টিগ্রেট করেন, কি আসে? এক্স টু দি পাওয়ার 0 প্লাস 1 বাই 0 প্লাস এক্স, নিচে 1 উপরে পাওয়ার এক্স। তার মানে আমরা জানলাম শুধু কনস্ট্যান্ট 1 এর ইন্টিগ্রেশন হচ্ছে, অনেক সময় কিছু লেখা থাকে, এরকম লেখা থাকে, এটার ভ্যালু হচ্ছে এক্স।
আর ওই যে একটা কথা আমরা বলছি, কেউ একজন ক্লাস সি বলে একজন আছে, যেটা এক্সপ্লেনেশন এখন আর দিচ্ছি না, এটা জাস্ট একটা ট্রেডিশন মনে করে আপাতত মনে রাখেন। তাহলে এই যে 1.5, এইটার ইন্টিগ্রেশন আমার করা লাগবে ডিএক্স মাইনাস, এই মাইনাস দিলাম, আমি ইন্টিগ্রেশনটাকে ডিস্ট্রিবিউট করে দিচ্ছি 1.5 এর উপর আর এই টার্মটার উপর। সো 49.5, 50.5, 6 into x minus 50 whole square dx। এখন একে আগাই, জিরো গুলা লিখলাম না। তাহলে আমরা দেখছি 1.5টা বাইরে চলে যায়, শুধু একটা 1 ভিতরে থাকে, যার ইন্টিগ্রেশন এক্স। আর আপার লোয়ার লিমিটটা কিভাবে ওয়ার্ক করে আমরা দেখছি। আপার লিমিট বসাবো ফাংশনের এক্স এর সব জায়গায়, লোয়ার লিমিট বসাবো, বিয়োগ করে দিব। একটু পরে করতেছি সেটা। বিয়োগ এইখানে কি 6টা বাইরে আসে, এক্স মাইনাস 50 হোল স্কোয়ার, তাহলে এটার ফর্মুলা হচ্ছে এত টু দ্য পাওয়ার 2 প্লাস 1 বাই 2 প্লাস 1, আপার লোয়ার লিমিট 49.5, 50। এইখানে 1.5 ইন্টু এক্স এর জায়গায় আপার লিমিট বসাবো, কত হয় 50.5, মাইনাস এক্স এর জায়গায় লোয়ার লিমিট বসাবো, আসেই তো এক্স, সেখানে লোয়ার লিমিট বসলে এটা আসে, প্রথম টার্ম শেষ, মাইনাস 6। আপাতত এখানে আসতেছে হচ্ছে এক্স মাইনাস 50 বাই এক্স মাইনাস 50 হোল কিউব বাই 3, লোয়ার লিমিট আপার লিমিট। এই অংশটা পরের পেজে করবো, এই লাইনটা যা আছে অ্যাজ ইট ইজ পরের পেজে আমি একটু তুলবো, পেজে লেখা বেশি ওখানে তুলবো। একটা 1.5 ছিল, 50.5 বিয়োগ 49.5 আসছিল, মাইনাস 6 ইন্টু এক্স মাইনাস 50 হোল কিউব বাই 3, লোয়ার লিমিট 49.5, আপার লিমিট 50.5। আমি হুবহু তুলসি কিনা একটু চেক করে আসি। এখন ক্যালকুলেশন শেষ করেন, এই বিয়োগ ফলটা 1 ইন্টু 1.5 হচ্ছে 1, বিয়োগ 6 ইন্টু কি যেন করি, আবারও দেখেন, এক্স এর জায়গায় আপার লিমিট বসাবো, মাইনাস এক্স এর জায়গায় লোয়ার লিমিট বসাবো, তাহলে 50.5 মাইনাস 50 হোল কিউব বাই 3, আপার লিমিট বসানো শেষ, মাইনাস এবার লোয়ার লিমিট বসাবো 49.5 মাইনাস 50 হোল কিউব বাই 3, 1.5 মাইনাস 6 ইন্টু এই বিয়োগ ফলটা হচ্ছে 0.5, তাকে কিউব করলে হয় হচ্ছে 0.125, মাইনাস এই বিয়োগ ফলটা হচ্ছে মাইনাস 0.5, তাকে কিউব করলে হয় মাইনাস 0.125 বাই 3। সো 1.5 মাইনাস 6 ইন্টু, এখানে লসাগু করে ফেললে মাইনাসে মাইনাসে, এই দুই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, রাইট? সো 0.125 0.125 যোগ করতে হবে, যোগ করলে আসে হচ্ছে 0.25। এই 3 আর এই 6 কাটাকাটি করলে 2 হয়, এই 2.25 এর সাথে মাল্টিপ্লাই করলে হয় 0.5। সো 1.5 মাইনাস 0.5 এক্স্যাক্টলি 1, যেটা আমার এক্সপেক্টেড ছিল। 1 এর থেকে একটু কম বা একটু বেশি হলে বিপদ হয়ে যেত। তার মানে আমরা ভেরিফাই করলাম যে এই এফ অফ এক্স টা আসলে একটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন, এখানে যেটা গিভেন। এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা? এটা ছিল কোয়েশ্চেন। রিসার্চ করছি। আচ্ছা, এখন কোয়েশ্চেন 2 তে যাই। ওই সেম গিভেন ডাটার জন্য কোয়েশ্চেন 2 একটা জিজ্ঞেস করা হচ্ছে, দ্য ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট a metal cylinder has a diameter between 49.8 and 50.1 সেন্টিমিটার। এটার সলিউশন কি হবে?
খেয়াল করে দেখেন আমাদের সিচুয়েশনটা ছিল হচ্ছে লোয়েস্ট পসিবল ডায়ামিটার ছিল হচ্ছে 49.5, হাইয়েস্ট পসিবল ডায়ামিটার হচ্ছে 50.5। এখন না বললে আমরা বুঝে নিচ্ছি মেবি র্যান্ডমলি একটার সিলিন্ডার চুজ করা হয়েছে, তার ডায়ামিটারটা এর মাঝখানে থাকবে, তার প্রবাবিলিটি কত। তার মানে কোয়েশ্চেনে চাওয়া হচ্ছে প্রবাবিলিটি দ্যাট এই ডায়ামিটারটাকে যদি আমি এক্স, ক্যাপিটাল এক্স দিয়ে ডিনোট করি, তাহলে ক্যাপিটাল এক্স এর ভ্যালু 49.8 থেকে এক্স এর ভ্যালু 49.8 থেকে 50.1 এর মধ্যে থাকবে, তার প্রবাবিলিটি কত। এবং একটাকে শিখে আসছি এফ অফ এক্স কে ইন্টিগ্রেট করতে হবে এই দুই লিমিটের মধ্যে, তার মানে 49.8 থেকে 50.1 এর মধ্যে। তো তার মানে 49.8 থেকে 50.1 এর মধ্যে ফাংশনটা কি ছিল, 1.5 মাইনাস এক্স মাইনাস 50 হোল স্কয়ার। এখন আপনারা যদি খেয়াল করে থাকেন আমরা এই ইন্টিগ্রেশনটা কি হবে সেটা অলরেডি করে ফেলছি। দ্যাট ইজ 1.5 এর সাথে একটা এক্স আসে, মাইনাস এক্স মাইনাস 50 হোল কিউব বাই 3 আসে। জাস্ট তখন আপার আর লোয়ার লিমিট ছিল ভিন্ন। তখন আপার আর লোয়ার লিমিট ছিল হচ্ছে 49.5, 50.5। টোটাল প্রবাবিলিটি এসে পড়ছে কারণ পুরো উইন্ডো কভার করছে। এখন পুরো উইন্ডো কভার করি নাই, মাঝামাঝি একটা উইন্ডো কভার করছে, তার মানে পুরো ওয়ান আসবে না, ওয়ানের থেকে ছোট কিছু। সো ইন্টিগ্রেশনটা আগে করা আছে বলে আমাদের এখানে স্টেপ কিছুটা বাঁচবে। এখন আমার কাজ কি, আমার কাজ খুব সিম্পল, আপার লোয়ার লিমিট বসায় দিবে। সো 1.5, খেয়াল করে একটা জিনিস খেয়াল করে, আমি এখন একটা জিনিস একটু ডিফারেন্টলি করছি। আগের বার এই টার্মটাকে আলাদা ইন্টিগ্রেট করছি, এই টার্মটাকে আলাদা ইন্টিগ্রেট করছি, ভেঙে নিছিলাম, এই পুরাটাকে একবার ইন্টিগ্রেট করি, দুইবারে আলাদা আলাদা করে মান বসাইছি। এবার আমি একটু, যেহেতু জিনিসটা একটু শিখে গেছি, একটু এক্সপার্ট হয়ে গেছি, আমরা একটু শর্টকাট করতেছি। আমরা এখন একসাথে দুইটাকে ইন্টিগ্রেট করছি, এই টার্মের ইন্টিগ্রেশন এইটা, এই টার্মের ইন্টিগ্রেশন এইটা। মান বসানোর সময় এখন আমি একবারে মান বসাতে পারি অথবা ভেঙে ভেঙে মান বসাতে পারি। আপনি চাইলে এইখানে একবার 50.1 আর একবার 49.8 বসাতে পারেন, বাট রিস্কি হয়ে যায়। মানে অনেকেই যেহেতু এনাফ এক্সপার্ট না এই জাতীয় ক্যালকুলেশন গুলাতে, সেটা এভাবে চিন্তা করি পুরাটাতে একবার আপার লিমিট বসাবো, দেন পুরাটাতে একবার লোয়ার লিমিট বসাবো। সো পুরাটাতে আপার লিমিট বসালে আসে 1.5 ইন্টু 50.1 মাইনাস 50.1 মাইনাস 50 হোল কিউব বাই 3। পুরাটাতে একবার আপার লিমিট বসাইছি, এবার মাইনাস দিয়ে পুরাটাতে লোয়ার লিমিট বসাই, কত হয় 1.5 ইন্টু 49.8 মাইনাস 49.8 মাইনাস 50 হোল কিউব বাই 3। এখন এটা তো ক্যালকুলেটরে চাপলে অ্যান্সার আসবে, তাই না? So আমার মনে হয় ক্যালকুলেশনটা আমরা করে সরাসরি রেজাল্টটা লিখে দিতে পারি, বাকিটা ক্যালকুলেটরের কাজ। রেজাল্টটা আসে হচ্ছে 0.432। আমি স্যারের স্লাইডকে ডিলিট করে দিচ্ছি আর কি। সো তার মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে এরকম যে একটা মাত্র সিলিন্ডার যদি আমি পিক করি, তার ডায়ামিটারটা এই রেঞ্জে থাকবে, তার প্রবাবিলিটি হচ্ছে এরকম। তো এই 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 অঙ্কটা বা এই পর্যন্ত আজকে কিছু বুঝতে কারো কোনো সমস্যা আছে কিন্তু জানো? ওকে। এখন যদি কোয়েশ্চেন 3 জিজ্ঞেস করা হয়, ফাইন্ড দ্য সিডিএস, কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন অফ এফ অফ এক্স, এই গিভেন এফ অফ এক্স এর, সেটা কি উত্তর হবে? উত্তর হচ্ছে ক্যাপিটাল এফ অফ এক্স। আমরা এটা বের করতে চাচ্ছি সলিউশন, এবং তার ফর্মুলা হচ্ছে মাইনাস ইনফাইনাইট থেকে এক্স পর্যন্ত এফ অফ এক্স কে ইন্টিগ্রেট করা। আমরা দেখছি যে মাইনাস ইনফিনিট থেকে 49.5 পর্যন্ত এমনিতেও ফাংশনটা জিরো, সো এরিয়াতে ওটা কিছু অ্যাড করেন। সো আমরা শুরুটা 49.5 থেকে করে দিই, শেষটা কোনো এক এক্স এ, এফ অফ এক্স এর ভ্যালু হচ্ছে 1.5 মাইনাস 6 ইন্টু এক্স মাইনাস 50 হোল স্কোয়ার ডিএক্স।
ইন্টিগ্রেশনের রেজাল্ট অলরেডি জানা আছে 1.5x মাইনাস, আমি আগের বার 6টা লিখতে ভুল করছি, 6টা মিস হয়ে গেছে, দেখে মনে করলো এখানে তো একটা 6 থাকার কথা। এখানে একটা 6 থাকবে, এখানে একটা 6 থাকবে, এখানে 6। তো মাইনাস 6 ইন্টু এক্স মাইনাস 50 হোল কিউব বাই 3। লোয়ার লিমিট 49.5, আপার লিমিটে একটু ডিফারেন্ট, এবার ভ্যারিয়েবল এক্স, বাট ভয় কিছু নেই, এর মানে হচ্ছে এক্স এর জায়গায় এক্স বসাবো। আপার লিমিট বসানোর কথা, মাইনাস লোয়ার লিমিট বসানোর কথা, আমরা এক্স এর জায়গায় এক্সই বসাবো। এক্স এর জায়গায় এক্স বসাইলে আসে 1.5x মাইনাস 6 ইন্টু এক্স মাইনাস 50 হোল কিউব বাই 3 বিয়োগ, এবার লোয়ার লিমিট বসাবো 1.5 into 49.5 minus 6 into 49.5 minus 50 whole cube by 3। এখন এটা সিম্পলিফাই করলে যা আসে, এইটুকু ক্যালকুলেট করলে একটা নিউমেরিক্যাল একটা নাম্বার আসবে, আর এইখানে এক্স এর এক্সপ্রেশনটা রয়ে যাবে, সো এখানে হয়তো হাত দিব না, এখানে অ্যাজ ইট ইজ হয়তো রেখে দিলাম দিস মাইনাস এই নাম্বার, হ্যাঁ, ওইটা হবে ফাইনাল আনসার। বুঝতে কারো কোনো সমস্যা হচ্ছে কিনা? ওকে, নেক্সট আমরা যেটা করতে পারি, একটু আগেরই আমার যেটা কোয়েশ্চেন ছিল যে 49.8 থেকে 50.1 এর মাঝখানে হওয়ার প্রবাবিলিটি, হ্যাঁ, এই সেম প্রশ্নটা কোয়েশ্চেন 2 আমরা আরেকভাবে অ্যান্সার করতে পারি, অল্টারনেট সলিউশন। কিভাবে? একটু আগে যে কিউমুলেটিভ ফাংশনটা পাইলাম সেটা দিয়ে, এটা তো একটা এক্সেল ফাংশন হবে, তাই না? সো আমরা একটু যদি চিন্তা করি যে আমার জানতে চাওয়া হচ্ছে প্রবাবিলিটি দ্যাট 49.8 লেস ইকুয়াল এক্স লেস ইকুয়াল 50.1, সম্ভবত এটাই ছিল। হুম, এইটাকে চিন্তা করে এটা রেজাল্টটা তো এই এই জিনিস যে 49.8 থেকে 50.1 এফ অফ এক্স ডিএক্স, এটাকে এভাবে চিন্তা করে যে দেখেন, মাইনাস ইনফাইনাইট থেকে 50.1 পর্যন্ত টোটাল এরিয়াটা নিলাম, মাইনাস ইনফাইনাইট থেকে 49.8 পর্যন্ত টোটাল এরিয়াটা নিলাম, বিয়োগ করে দিলাম, কি ঘটলো আসলে দেখেন। ওই যে মনে করে দেখেন, আমি এখানে 49.5 50.5 একটা গ্রাফ ড্র করছিলাম, যেটা দেখতে কেমন, গ্রাফটা সম্ভবত গ্রাফটা দেখতে এমন, এভাবে জিরো আসতেছে, এখানে গিয়ে কিছু একটা হয়ে এরকম একটা কিছু হচ্ছে, হ্যাঁ। আমার দরকার, এখানে প্রশ্নে চাওয়া হইতেছে এই যে 49.8 হয়তো এখানে কোথাও, আর 50.1 হয়তো এখানে, এইটুকুর মাঝখানে এরিয়াটা জানতে চাওয়া হচ্ছে। আমি কি করতেছি, আমি মাইনাস ইনফাইনাইট থেকে পুরা এই পর্যন্ত এরিয়াটা একবার বের করতেছি, এখানে যেটা লিখছি মাইনাস ইনফাইনাইট থেকে, আমি একটু ভ্যালুগুলো লিখেছি, এটা 50.1, এটা 49.8, সো মাইনাস ইনফাইনাইট থেকে আমি পুরা 50.1 পর্যন্ত একবার এরিয়াটা বের করতেছি। এই এরিয়াটা বের করার পর আমি আরেকটা এরিয়া তার থেকে বিয়োগ দিতেছি, আরেকটা এরিয়া হচ্ছে মাইনাস ইনফাইনাইট থেকে 49.8 পর্যন্ত, মানে শুরু থেকে এই পর্যন্ত এরিয়াটাকে আমি বিয়োগ করে দিতেছি, তাহলে থাকে তো যেটা দরকার সেটাই। তাহলে এইভাবে ভেঙে কিন্তু লেখা যায় লাভ। এটা এখন ক্যাপিটাল এফ ফাংশনের মাধ্যমে লিখে ফেলা যায়। ক্যাপিটাল এফ ফাংশনের পরিচয় কি ছিল? মাইনাস ইনফাইনাইট থেকে শুরু করে এক্স পর্যন্ত এরিয়া, তাহলে মাইনাস ইনফাইনাইট থেকে শুরু করে 50.1 পর্যন্ত এরিয়া হচ্ছে এইটুকু, যাকে এইভাবে লেখা যায় মাইনাস ক্যাপিটাল এফ অফ, এইটা তাহলে কি হবে, ক্যাপিটাল এফ অফ 49.8। এখন এই ক্যাপিটাল এফ ফাংশনটা যদি আগের পেজের এই অঙ্কে একবার সিম্পলিফাই করে রেজাল্ট আপনার হাতে থাকে, তাহলে একটা ফাংশন আপনার হাতে আছে, সেই ফাংশনটা এক্স এর টার্মসে লেখা আছে,
কারণ এক্স রয়ে যাচ্ছে, রাইট? সেই এক্স এর জায়গায় একবার 50.1 বসাবেন আর একবার 49.8 বসাবেন, বিয়োগ করে দিবেন, তাহলেও সেম রেজাল্টই আসবে। ওই যে 0.432 না কত আসছিল, সেম রেজাল্টই আরেকবার আসবে। তো একই অঙ্ক আমরা কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন দিয়েও করতে পারবো। তো এরকম প্রশ্ন চাইতে পারে, প্রথম প্রশ্ন ক্যাপিটাল এফ অফ এক্স বের করো। দ্বিতীয় প্রশ্ন, হ্যাঁ, প্রথম প্রশ্ন ক্যাপিটাল এফ অফ এক্স বের করো, দ্বিতীয় প্রশ্ন ওইটাকে ব্যবহার করে এই প্রবাবিলিটি বের করো। এরকম প্রশ্ন আসতেই পারে, তাই না? তখন আমি এভাবে করতে বাধ্য, আর কিছু বলা না থাকলে যেভাবে খুশি করবেন। হ্যাঁ, এই পর্যন্ত কারো কোথাও কোনো সমস্যা আছে কি? এইবার আমরা গত দিনের মতো করে এক্সপেক্টেড ভ্যালু নিয়ে কথা বলতে পারি। হ্যাঁ, তো ইন্টিগ্রেশনের ক্ষেত্রে, সামেশনের ক্ষেত্রে এক্সপেক্টেড ভ্যালু কি ছিল? সামেশন অফ, ফর্মুলা পাইছিলাম আমরা অনেক অ্যানালাইসিস করে, এক্স ইন্টু পি অফ এক্স, এই সামটা করে ফেললেই হয়। আর আজকে আমরা অলরেডি দেখছি এই সামেশনটা ইন্টিগ্রেশনে কনভার্ট হয়ে যায় কন্টিনিউয়াস ভ্যারিয়েবলের সাথে। এখন সিমিলার জিনিসের ফর্মুলা হবে হচ্ছে এক্স ইন্টু এফ অফ এক্স এর ইন্টিগ্রেশন ওভারঅল পুরো উইন্ডোটা, সকল এখানে যেরকম সামেশনের সকল এক্স কভার করা লাগছিল, লাস্ট দিনের এক্সাম্পল গুলো দেখুন আরেকবার, এখানেও সকল পসিবল এক্স কভার করার জন্য মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। একইভাবে যদি আমার ই অফ এক্স স্কোয়ার দরকার পড়ে, সেটা হবে হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে ইনফাইনাইট এক্স স্কোয়ার ইন্টু এফ অফ এক্স ডিএক্স। এবং আমার যদি ভ্যারিয়েন্স অফ এক্স দরকার পড়ে, এটা সিম্পলি আমরা জানি ই অফ এক্স স্কোয়ার মাইনাস ই অফ এক্স হোল স্কোয়ার। এই ফর্মুলায় বসাই দিই, এই দুইটা এক্সপেক্টেড ভ্যালু বের করবো, করে এই ফর্মুলায় বসাই দিই। এই অঙ্কের জন্য যদি আমার ই অফ এক্স বের করা লাগে, তাহলে উত্তর কি? সলিউশন ই অফ এক্স, একবার ফর্মুলাটা লিখি, মাইনাস ইনফাইনাইট থেকে ইনফাইনাইট এক্স ইন্টু এফ অফ এক্স ডিএক্স। বুঝতেই পারতেছেন এফ অফ এক্স এর ভ্যালু যেহেতু এই আহ, এই উইন্ডোটার বাইরে 49.5 থেকে 50.5, এই উইন্ডোর বাইরে এফ অফ এক্স এর ভ্যালু যেহেতু জিরো, তাহলে এক্স ইন্টু এফ অফ এক্স এর ভ্যালু জিরোই হবে। তার মানে ওইখানে এরিয়া জিরো কন্ট্রিবিউশন হবে, ওইটা না লিখলেও চলে। তাই আমি শুধু এইটুকুর মধ্যে ইন্টিগ্রেট করবো, এক্স ইন্টু এফ অফ এক্স দেওয়া আছে 1.5 মাইনাস 6 ইন্টু এক্স মাইনাস 50 হোল স্কোয়ার ডিএক্স। আমার কাজ হচ্ছে এখন কষ্ট করে ইন্টিগ্রেশনটা শেষ করা। এই ইন্টিগ্রেশনটা কিভাবে করবো? এখানে পাওয়ার অবস্থায় আছে, কিন্তু এখানে এক্সটা গুণ অবস্থায় আছে। এই গুণ থাকা অবস্থায় কি করতে হয় আমরা জানি না, এই জন্য আমরা বাংলা মাল্টিপ্লিকেশন করে দিই। হ্যাঁ, কিভাবে? আগে ভিতরে স্কোয়ারের সংজ্ঞাটা ভাঙি, 1.5 মাইনাস 6 ইন্টু ছোটবেলার এ মাইনাস বি হোল স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 50 মানে 100x প্লাস 50 স্কোয়ার মানে 2500, 49.5 50.5, 49.5 50.5, এক্সটা এখনো রেখে দিই, 1.5 মাইনাস 6x স্কোয়ার মাইনাস 7 আছে প্লাস 600x মাইনাস 6 25 150 হয়, তাই না? 150 এক্সট্রা ডাবল জিরো। এখানে আমরা দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার একটা টার্মে আছে, এক্স একটা টার্মে আছে, কিন্তু সংখ্যা দুই জায়গায় আছে। তো যোগ বিয়োগ করে জিনিসটা লিখে ফেলি একবারে, 49.5 50.5, সিকোয়েন্সিয়ালি গুছায় লিখি, মাইনাস সিক্স স্কোয়ারটা আগে লিখি, তারপর প্লাস 600 এক্সট্রা লিখি, মাইনাস 6x স্কোয়ার প্লাস 600x, আর মাইনাস 1 লাখ, সরি 15,000, মাইনাস 15,000 প্লাস 1.5, এটা কত আসে? সো 15,000 আর 1.5, 15,000 থেকে 1 গেলে কত থাকে? 14,999, আরো 0.5 গেলে 14,998.5, সো মাইনাস 14998.5।
বাইরে একটা এক্স ছিল, গুণ অবস্থায় ছিল বলে ঝামেলা হচ্ছিল। এখন আমি যদি এক্সটাকে ভিতরে মাল্টিপ্লাই করে দিই, তাহলে প্রত্যেকটা টার্ম আমরা যেই ফর্মুলা শিখছি ওই ফর্মুলা দিয়ে ইন্টিগ্রেট করার মতো অবস্থায় চলে আসবে। আবারও বলি, যারা ক্যালকুলাস পারে, হ্যাঁ, তারা এই জিনিসটা অন্যান্য ক্যালকুলাসের আরো ফর্মুলা দিয়ে আরো শর্টকাটে করতে পারতেন। বাট আমাদের মধ্যে অনেকের যেহেতু ক্যালকুলাস জানা নাই, সেহেতু ওই একটা ফর্মুলা দিয়ে যতক্ষণ পর্যন্ত চালানো যায় আমি ওই এক ফর্মুলা দিয়েই দেখাতে চাচ্ছি, ক্যালকুলাসের ডিফিকাল্টির জন্য যাতে এই কন্টেন্ট বুঝতে কষ্ট না হয় এই জন্য। তো -6x³ +600x² -14998.5x, সবগুলা টার্মকে ইন্টিগ্রেট করে ফেলি। -6 এর সাথে আছে x³ ইন্টিগ্রেশন হবে x⁻³ + 1 একবার লিখে ফেলি, মানে 4 ডিভাইডেড বাই 3 + 1 মানে 4 প্লাস 600 এর সাথে x², তাহলে x⁻² 2 + 1 বাই 2 + 1 -14998.5 x, x⁻1 + 1 বাই 1 + 1, 49.5 লোয়ার লিমিট, 50.5 আপার লিমিট। তো এখন আমাদের কাজ হচ্ছে খুব সিম্পল, এক্স এর জায়গায় 50.5টা সব জায়গায় বসায় দেওয়া, একটা ভ্যালু আসবে, মাইনাস এক্স এর জায়গায় 49.5 লোয়ার লিমিটটা বসায় দেওয়া, একটা ভ্যালু আসবে, বিয়োগ করে ফেলা, যেটা রেজাল্ট হয় সেটাই হবে হচ্ছে অ্যান্সার। হ্যাঁ, এটা যেহেতু ক্যালকুলেটরে বসানোর কাজ, এটা আসলে মানে কনসেপচুয়াল কিছু এখানে নেই, এটা আমি ইনকমপ্লিট রাখলাম। সবাই একটু যদি কমপ্লিট করতে চান একটু ক্যালকুলেটরে করে নিয়েন কষ্ট করে। এখন যদি এই অঙ্কেই ভ্যারিয়েন্সও চাইতে, তাহলে ভ্যারিয়েন্সের ফর্মুলা আমরা দেখতে পাচ্ছি শুধু এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স পাইলে চলে না, এক্সপেক্টেড ভ্যালু অফ x² লাগে। তার মানে ফর্মুলায় এই সিমিলার দেখতে একটা অঙ্ক আমাকে আবার করতে হবে, খালি এখানে কি আসবে, এক্স এর জায়গায় x² আসবে। পুরা টার্ম গুলা ওই মাল্টিপ্লিকেশন করতে একইভাবে আগাবে। একটু দেখি, এক্সপেক্টেড ভ্যালু অফ x²টা লাগবে ভ্যারিয়েন্সের জন্য, তাহলে এইটা হবে হচ্ছে 49.5 থেকে শুরু করে 50.5 x² f(x) dx, 49.5 50.5 x², এখানে আসবে -6x² + 600x মাইনাস, গুণফলটা আমরা আগে একবার করে ফেলছি বলে জানি, কিন্তু আগের বার বাইরে মাল্টিপ্লাই হচ্ছিল x, এখন হবে x², কিন্তু তাতে নিয়ম তো ডিফারেন্ট, নিয়ম একই রকম। সো 49.5 50.5 -6x³ +6x³ না তো, পাওয়ার 2 গুণ হচ্ছে, তার মানে পাওয়ার 4 +600x³ -14998.5x²। এখন এইখানে ফর্মুলা অ্যাপ্লাই করে ইন্টিগ্রেট করে আপার লিমিট লোয়ার লিমিট বসানো, এটা আগের মতোই। হ্যাঁ, এইটা আপনারা, আমি ডু ইট ইয়োরসেলফ লিখে রাখলাম, এটা একটু নিজে কমপ্লিট করে নেওয়া যায়, নিজে একটা প্র্যাকটিস হবে। সো দুইটাই যদি পেয়ে যান, তাহলে ফাইনালি ভ্যারিয়েন্স অফ এক্স তো ফর্মুলা জানেন, x² এক্সপেক্টেড ভ্যালু যা আসছে মাইনাস এক্স এর এক্সপেক্টেড ভ্যালু যা আসছিল তার স্কোয়ার, সেটা যা আসে। তো এই হচ্ছে মোটামুটি আজকের কন্টেন্ট। আমরা র্যান্ডম ভ্যারিয়েবলের কন্টিনিউয়াস ডিসক্রিট দুইটাই শেষ করছি। তো নেক্সট টপিক গুলা সামনে আসতে, মাঝখানে একদিন মিডের সিলেবাস পর্যন্ত যদি চিন্তা করি, তাহলে জয়েন্ট ডিস্ট্রিবিউশন ফাংশন নিয়ে আমাদের নেক্সট টপিক আসবে। জয়েন্ট ডিস্ট্রিবিউশন মানে হচ্ছে এইখানে একটা মাত্র ভ্যারিয়েবল নিয়ে ইনভলভ, কিন্তু যদি দুইটা ভ্যারিয়েবল ইনভলভ হয়ে যায়, হ্যাঁ, যে আমি একটা কয়েনও টস করলাম, তিনটা কয়েনও টস করলাম, দুইটা ছক্কাও টস করলাম, হ্যাঁ, তো নাম্বার অফ হেডস দিলাম এক্স, নাম্বার অফ মানে ছক্কা নিক্ষেপ করে কয়টা ছয় ফেলতে পারলাম সেটারে ডিনোট করলাম ওয়াই দিয়ে, ওই এক্স আর ওয়াই যোগ করে যে সংখ্যাটা সেটা 7 হবে তার সম্ভাবনা কত। হ্যাঁ, এরকম মানে দুইজনের ইনভলভমেন্টে যদি আমি এখন কাজকর্ম করি, সেটাকে আমরা হচ্ছে জয়েন্ট ডিস্ট্রিবিউশন বলি। হ্যাঁ,
ওইটা নিয়ে আরো ডিটেইলে নেক্সট দিন আলোচনা করা যাবে, কিন্তু তার আগে এই এই লেকচার গুলো আর কি আগে একটু ক্লিয়ার করে আসতে হবে, কারণ সিঙ্গেল ভ্যারিয়েবলের ডিস্ট্রিবিউশন নিয়ে যদি একটু কনফিউশন রয়ে যায়, তাহলে দুই ভ্যারিয়েবলের ইনভলভমেন্ট আসলে তখন কনফিউশনটা একটু বাড়ে, হ্যাঁ, কষ্টটা একটু বেশি হয়। তো এইটা আগে একটু ক্লিয়ার করে নেক্সট টপিকে যাওয়া হবে। তো আজকে যা যা আমরা আলোচনা করলাম, কারো কোথাও কোনো কোয়েশ্চেন্স আছে কিনা আমি একটু জানি, কোথাও কোনো কনফিউশন? খুব সুন্দর বুঝতে পারছি ভাই, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, আদিব ভাই। ওকে, হ্যাঁ বলেন। আদিব ভাই। হ্যাঁ হ্যালো। হ্যাঁ, বলেন বলেন। ভাই ওই যে আপনাকে অসংখ্য ধন্যবাদ, বুঝতে পারছেন? হ্যাঁ, মানে ক্যালকুলাস সেই 2007 সালে করছি, পরে তো আর করা হয়নি, কিছুই পারি না। তো আচ্ছা আচ্ছা মোটামুটি এই পর্যন্ত ভাই বুঝছি, তো বাকিটা আল্লাহ ভরসা। আচ্ছা আচ্ছা। অসংখ্য ধন্যবাদ ভাই। আর এটা আপলোড করে দিয়েন, হ্যাঁ, পরে হ্যাঁ, দরকার হলে অফকোর্স। আবার দেখবো আমি। আচ্ছা থ্যাংক ইউ ভাই, আচ্ছা। থ্যাংক ইউ। আদিব ভাই, ফার্স্ট অফ অল থ্যাংক ইউ। আর হচ্ছে যে আমরা নেক্সট ক্লাসটা তাহলে হচ্ছে কি হ্যাঁ, বেটার হয় টিউসডে অথবা ওয়েনসডে বা একটু এই টাইমে যদি করি, তাহলে দেখা যাবে আচ্ছা মোটামুটি একটা কভার করে ফেলতে পারবো। এবং অবশ্যই বৃহস্পতিবার আগে করলে বেটার হয়, কারণ হচ্ছে কি লাস্ট প্রিপারেশন ডে হচ্ছে কি আমাদের থার্সডে, যেহেতু ফ্রাইডেতে এক্সাম। সো মোটামুটি আমার মনে হয় আপনি যেগুলো কভার করছেন এগুলো দিয়ে মোটামুটি হয়ে যাবে, কারণ হচ্ছে যে আপনি তো সবগুলা এক্সাম্পলই কভার করে ফেলছেন স্যার যেগুলো যেগুলো দিছে। সো আমার মনে হয় এগুলো যদি আরেকটু দেখে যদি করি, আমার মনে হয় আমাদের জন্য ইজিয়ার হবে, মানে হয়ে যাবে আশা করি ইনশাল্লাহ। আর তারপরেও দেখা যাচ্ছে যে আরো কিছু ম্যাথ করার পরে যদি কোনো কোয়েরি থাকে বা কিছু, তখন জি। নেক্সট ক্লাসে হচ্ছে কি আপনাকে জিজ্ঞেস করে নিব, তাহলে দেখা যাবে আপনার জন্য ইজিয়ার হবে আনসার করতে, আর টাইমটাও হুম, খুব ইউটিলাইজড হবে, বেটার হবে আপনার। হুম, বুঝতে পারছি। ঠিক আছে, সমস্যা নাই। আমি তাহলে রেকর্ডিংটা অফ করি, যেহেতু মানে মূল টপিক শেষ।